নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করতে আসি। হঠাৎ আমার মোবাইলে একটা ফোন আসলো। নাম্বার দেখি আননোন নাম্বার। 2-3 বার বাজার পর ধরলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে চিনবেন না, আপনি মারিয়াকে চিনেন? আপনি কোন মারিয়ার কথা বলছেন? আমি তো একটা মারিয়াকে চিনি, যাকে আমি ভালোবাসি। আমি ওই মারিয়ার কথা বলছি। আপনি কতটুকু ভালোবাসেন মারিয়াকে? আমি আমার পরিবারের পরে ওকে ভালোবাসি, বলতে গেলে অনেক বেশি ভালোবাসি এবং বিশ্বাস করি। তাহলে একটু এই পার্কে আসতে পারবেন? দেখে যান আপনার মারিয়া কি করছে। মারিয়া কি করছে? আপনি আসলে দেখতে পাবেন। বেশি দেরি করবেন না কিন্তু। বাই। মারিয়া কি করছে বলে মেয়েটা ফোন কেটে দিল। আমি মনে করছি মারিয়াকে কল দিব, কিন্তু পরে চিন্তা করলাম মেয়েটার কথা মতো আগে দেখে আসি। নিজের কেবিন থেকে বেরিয়ে বসের কেবিনে গিয়ে ছুটি নিয়ে অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে পার্কে চলে গেলাম। ভাড়া মিটিয়ে পার্কের ভিতরে গেলাম। তারপর চারপাশে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়তেই আমি পুরো অবাক হয়ে গেলাম। দেখি ওই মেয়েটার কথা ঠিক। মারিয়া তো বলেছে তাদের বাসায় আজকে মেহমান আসবে। সে ফোনে কথা বলতে পারবে না। আমি পকেট থেকে মোবাইলটা বের করে মারিয়াকে ফোন দিলাম। বলো। কি করো? মেহমান সব চলে এসেছে। সবাই চলে এসেছে। ও, তা এখন কোথায় আছো? কি করো? আমি এখন কিচেন রুমে আছি, সবার জন্য নাস্তা তৈরি করছি। আচ্ছা, আপনি কি একটু পিছনে তাকাতে পারবেন? হঠাৎ আপনি বলছো কেন? আর পেছনে কোথায় তাকাবো? আপনি যেখানে বসে আছো একটু পিছনে তাকান তো দেখি। মারিয়া আমার কথা শুনে পিছনে ফিরে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। মারিয়া বসা থেকে উঠে আমার কাছে আসতে চাইলে আমি পার্ক থেকে বেরিয়ে যাই। পার্ক থেকে বেরিয়ে একটা দোকান থেকে এক প্যাকেট সিগারেট আর একটা ম্যাচ নিয়ে বাসায় চলে আসি। রুমে ঢুকে একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। পার্ক থেকে বেরিয়ে আসার সময় মোবাইল বন্ধ করে রেখেছি। মারিয়া অনেকবার ডেকেছে আমাকে, আমি তার কোনো কথা না শুনে চলে আসলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। আপনি এখানে কেন আসছেন? আপনি এখান থেকে চলে যান। কোনো মিথ্যাবাদীর সাথে আমি কথা বলতে চাই না। রাসেল, তুমি আমাকে ভুল ভাবছো। আগে সত্যিটা শোনো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি এখান থেকে চলে যান। রাসেল আমায়। তাকে কিছু বলতে না দিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি রুমে এসে আবার সিগারেট টানতে লাগলাম। কি অপরাধ ছিল আমার? তুমি আমাকে এভাবে ধোঁকা দিলে। তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন আমার ভালোবাসা নিয়ে মিথ্যা অভিনয় করেছিলে? কেন আমার কাছে মিথ্যা বলেছিলে? আমি তো কোনো দোষ করি নাই। তাহলে তোমাকে বিশ্বাস করাটা আমার অপরাধ ছিল। দেখতে দেখতে 2 দিন চলে গেল। এই 2 দিন অনেক কান্না করেছি। অফিসে পর্যন্ত যাইনি। আমি একটা ডিসিশন নিলাম, আমি থাকবো না আর এখানে। আমি গ্রামের বাড়িতে চলে যাব। এই 2 দিনে মারিয়া আবার এসেছে। আমি তার কোনো কথা না শুনে দাঁড়িয়ে দিলাম। সকালে ফ্রেশ হয়ে বাহিরে এসে একটা রিক্সা নিয়ে অফিসে চলে গেলাম। সোজা নিজের কেবিনে চলে গেলাম। রিজাইন লেটার টাইপ করে বসের কেবিনে চলে গেলাম। আসতে পারি স্যার? আরে রাসেল, আসো বসো। স্যার এই নিন রিজাইন লেটার। আমি আর অফিসে চাকরি করব না। আগে বলো তোমার কি হয়েছে? 2 দিন অফিসে কেন আসোনি? আর চাকরি ছাড়বে কেন? অফিসে কারোর সাথে কিছু হয়েছে? না স্যার, অফিসে কারোর সাথে কিছু হয়নি। আমি এমনি চাকরি ছেড়ে দিচ্ছি। রাসেল, আমি জানি তুমি অনেক ভালো ছেলে। অফিসে তুমি নিজের মতো কাজ করো। আমাকে প্লিজ সত্যি করে বলো কি হয়েছে। ঠিক আছে বলছি, আমি একটা মেয়েকে ভালোবাসি। মেয়েটাও আমাকে ভালোবাসে। তার সাথে আমার 1 বছরের সম্পর্ক। তার সাথে ফেসবুকে পরিচয় হয়। কথা বলতে বলতে দুজন দুজনকে ভালোবেসে ফেলি। 6 মাস আগে দুইজনই দেখা করি। তারপর থেকে তার সাথে আরো ভালো সম্পর্ক হয়ে যায়। এভাবে চলছিল আমাদের ভালোবাসা। কিন্তু হঠাৎ 2 দিন আগে আমার মোবাইলে একটা কল আসে। তারপর সব খুলে বললাম। বুঝতে পারছি, হয়তো তোমার থেকে ভালো কাউকে পেয়েছে, তাই বলে তুমি চাকরি ছেড়ে দিবে? আমি তোমাকে অফিস থেকে যেতে দিব না। এই অফিসে কাজ না করো, তবে আমার নোয়াখালী যে অফিস আছে সেটাই তুমি কাজ করো। প্লিজ রাসেল, তুমি চাকরি ছেড়ে যেও না। ঠিক আছে স্যার, আমি আপনার নোয়াখালী অফিসে কাজ করব। আমি আজকে রওনা দিতে চাই। ঠিক আছে, আমি ওখানে ম্যানেজারের সাথে কথা বলে বলছি। আর তোমাকে একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে। এখন থেকে তুমি ওই বসের দায়িত্ব পালন করবে। আমি মাঝে মাঝে গিয়ে হিসেব নিয়ে আসবো। আর তুমি তো গাড়ি চালাতে পারো, তাই তোমাকে অফিস থেকে একটা গাড়ি দেওয়া হবে। তুমি আজকে না গিয়ে কালকে সকালে যাও। ওকে স্যার, তাহলে আমি এখন বাসায় গিয়ে
সব কিছু গুছিয়ে রাখি। ঠিক আছে, যাও। আমি বসের কেবিন থেকে বেরিয়ে অফিসের সবার কাছ থেকে বিদায় নিয়ে বাহিরে চলে আসলাম। একটা রিক্সা নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। অনেকক্ষণ বকবক করে গেছি, এখনো পরিচয় দেই নাই। আমি রাসেল, বর্তমানে একটা অফিসে চাকরি করি। পরিবারের সবাই আছে, কিন্তু একটা ছুরির দায়ে ঘর বের করে দিছে আমাকে আজ 2 বছর আগে। তারপর ঢাকায় চলে আসি। তারপর একটা হোটেলে কাজ নেই। একদিন একটা পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তি দেখি, তারপর ইন্টারভিউ দিতে চলে যাই। আল্লাহর রহমতে চাকরিটা হয়ে যায়। আমি আবার গল্প লিখি। তখন মারিয়ার সাথে পরিচয় হয় 1 বছর থেকে। তারপর কি হলো সবই তো জানেন। অফিসের বস আমার কাজ দেখে অনেক খুশি হয়, তাই আমাকে তিনি ছাড়তে চান না। আর কিছু জানা লাগবে না, গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে নাস্তা করে বাসায় চলে আসি। বাসার সামনে এসে দেখি বস গাড়ি পাঠিয়ে দিছে। ড্রাইভার আমার কাছে চাবি দিয়ে চলে গেছে। আমি বাসার ভিতরে ঢুকে জামা কাপড়ের ব্যাগটা নিয়ে গাড়িতে রাখলাম। দারোয়ানের কাছে বাসার চাবি দিয়ে গাড়িতে উঠলাম। এই বাসাটায় বস আমাকে থাকতে দিয়েছে। আমি গাড়ি চালিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। আগে কয়বার গেছি নোয়াখালী অফিসে কাজের ব্যাপারে, তাই কোনো সমস্যা নেই। প্রায় দুপুর 2টাই বাজে। অফিসের সামনে চলে আসলাম। আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসলাম। গেট দিয়ে ঢুকে গাড়ি পার্কিং করে অফিসের ভিতরে চলে গেলাম। ভিতরে ঢুকে সোজা ম্যানেজারের কেবিনে চলে গেলাম। ভিতরে আসতে পারি? আরে আসুন স্যার, আপনার আমার কেবিনে আসতে অনুমতি লাগবে? আমি ভিতরে ঢুকে চেয়ারে গিয়ে বসলাম। একটা কথা বলি আপনাকে, আমাকে স্যার না বলে নাম ধরে ডাকবেন। আমি আপনার ছেলের মতো। তুমি অনেক ভালো ছিলে, চলো তোমাকে তোমার কেবিনে নিয়ে যাই। এখন আমি বাসায় যাব। 2 দিন পর থেকে নিয়মিত অফিসে আসব। আপনি আমাকে নতুন ফ্ল্যাটে নিয়ে যান। ঠিক আছে, আমি তোমাকে নতুন বাসায় নিয়ে যাচ্ছি। তারপর ম্যানেজার অফিসের সবাইকে বলে আমার সাথে অফিস থেকে বেরিয়ে আসলো। গাড়িতে উঠে নতুন বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর একটা বাসার সামনে চলে আসলাম। বাসার ভিতরে ঢোকার পর ম্যানেজার আমাকে 3 তলায় একটা ফ্ল্যাটে নিয়ে গেল। তারপর ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথা বললাম। ম্যানেজার চলে যাওয়ার পর আমি সবকিছু গুছিয়ে রাখলাম। রাতে বাহির থেকে খাবার খেয়ে রুমে চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বাহিরে চলে আসলাম। একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তা করে নিলাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসতেই হঠাৎ একটা পিচ্চি মেয়ে সামনে আসলো। ভাইয়া, কয়টা টাকা দেন না, অনেক ক্ষুধা লাগছে। কালকে থেকে এখনো কিচ্ছু খাইনি। তুমি ভিক্ষা করো কেন? তোমার আব্বু আম্মু কোথায়? ভাইয়া, আমার আব্বু নেই। আমাকে আর আম্মুকে রেখে কোথায় যেন চলে গেছে। আম্মু মানুষের বাসায় কাজ করে। আজ 2 দিন আম্মু অসুস্থ, তাই ঘরে কোনো খাবার নেই। তোমার নাম কি? থাকো কোথায়? ভাইয়া, আমার নাম রাইসা। আমরা বস্তিতে থাকি। ঠিক আছে, আমাকে তোমাদের বাসায় নিয়ে চলো। ভাইয়া, কয়টা টাকা দেন, অনেক ক্ষুধা লাগছে। আম্মু এখনো কিচ্ছু খায়নি, ওষুধও নয়। আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। হায় রে মানুষ, এখন মেয়েটার পড়ালেখা করার সময়, এখন সে রাস্তায় ভিক্ষা করছে। আমি আর কোনো কথা না বলে রাইসাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে গেলাম। রাইসার জন্য খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। রাইসা কিছু খাবার খেয়ে বাকিটা একটা পলিথিনে ঢুকাতে গেলে আমি বললাম, তুমি খাবার পলিথিনে ঢুকাও কেন? ভাইয়া, আম্মু তো এখনো কিচ্ছু খায়নি, তাই আম্মুর জন্য বাকি খাবারগুলো নিয়ে যাচ্ছি। তোমার আম্মুর জন্য যাওয়ার সময় খাবার নিয়ে যাব, আগে তুমি খেয়ে নাও। রাইসা আর কোনো কথা না বলে খাবার খেতে লাগলো। কি সুন্দর করে রাইসা খাবার খাচ্ছে, আর তার আব্বু এমনটা মেয়েকে রেখে চলে গেল। রাইসার খাওয়া শেষ হলে তাকে নিয়ে গাড়িতে উঠলাম। রাইসার আম্মুর জন্য খাবার নিয়ে নিলাম। রাইসাকে নিয়ে বস্তিতে যেতে লাগলাম। কিছুক্ষণ পর একটা বস্তিতে চলে আসলাম। গাড়ি খাবারের প্যাকেট নিয়ে রাইসার সাথে বস্তির ভিতরে চলে গেলাম। ভিতরে ঢুকে একটা রুমে ঢুকলাম। রুমটা প্লাস্টিক দিয়ে বানানো, বৃষ্টি হলে সবকিছু ভিজে যাবে, কারণ প্লাস্টিক জায়গায় জায়গায় ছিঁড়ে আছে। আম্মু দেখো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। একটা টাকাও পাইনি, তাই ওষুধ আনতে পারি নাই। এই ভাইয়াটা খাবার কিনে দিছে। রাইসার আম্মু একটু মাথা তুললো, দেখে মনে হচ্ছে অনেক জ্বর শরীরে। আমি ওনার মাথায় হাত দিয়ে দেখি জ্বরে মাথা পুড়ে যাচ্ছে, তাই ওনার সাথে কথা না বলে কোলে নিয়ে গাড়িতে রাখলাম। তারপর একটা হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার ওনাকে কেবিনের ভিতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, কি অবস্থা ওনার?
উনি এখন ভালো আছে, কয়দিন ধরে খাওয়া দাওয়া করে নাই, তাই শরীর অনেক দুর্বল হয়ে গেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি এগুলো নিয়মিত খাওয়াবেন, তাহলে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার। ইনজেকশন দিয়ে জ্বরটা কমিয়ে আনছি, কিছু খাবার নিয়ে এসে ওষুধ খাইয়ে দিবেন। আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। ওকে ডাক্তার। আর ওনার কাছে এখন যাওয়া যাবে? যেতে পারেন। আমি আর রাইসা ভিতরে ঢুকলাম, দেখি রাইসার আম্মু চোখ বন্ধ করে শুয়ে আছে। তাই রাইসাকে বললাম এখন যেন না ডাকে তার মাকে, আমি বাইরে থেকে ওষুধ নিয়ে আসছি বলে আমি বাইরে চলে আসলাম। বাহিরে এসে ডাক্তারের দেওয়া ওষুধ নিয়ে আবার চলে আসলাম। কেবিনের ভিতরে ঢুকে দেখি উনি রাইসাকে জড়িয়ে ধরে আছে। একটু কষ্ট করে খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নেন। তুমি কে বাবা? আমার জন্য এত কিছু কেন করলে? আমার পরিচয় পরে জানতে পারবেন, আগে খাবারগুলো খেয়ে নেন। রাইসার আম্মু কোনো কথা না বলে হালকা খাবার খেলো, তারপর ওষুধ খাইয়ে দিলাম। আমি বললাম কিছুক্ষণ শুয়ে থাকতে, আমি ডাক্তারের কাছ থেকে আসছি। দেখতে দেখতে আজ 3 দিন পর আমার বাসায় নিয়ে আসলাম রাইসা এবং তার আম্মুকে। আমি অফিসে ফোন দিয়ে বলেছি আমি অফিসে আসতে কিছুদিন লেট হবে, ম্যানেজারকে সবকিছু দেখে রাখতে বলেছি। মারিয়ার কথা এখন তেমন মনে পড়ে না, আসলে রাইসার আম্মুর সেবা করতে করতে তার কথা ভুলেই গেছি। তো যাই হোক, এই বাসায় কাউকে তো দেখছি না, মানে তোমার আব্বু আম্মা ওনারা কোথায়? আমার এখানে কেউ নেই। গতকাল আমি ঢাকা থেকে এসেছি, আমার অফিসের বসের এখানে একটা অফিস আছে, সেটা দেখাশোনা করার জন্য এসেছি। আর অফিস আমাকে এই বাসাটা দেয়া হলো। আব্বু আম্মুর কথা পরে এক সময় বলবো, তার আগে একটা কথা বলতে পারি? বলো। যদি কিছু মনে না করেন আমি আপনাকে আম্মু বলে ডাকতে পারি, আর রাইসাকে নিজের বোনের বানাতে পারি, যদি আপনি অনুমতি দেন। এখানে অনুমতি নেওয়ার কি আছে? তুমি আমাকে আম্মু বলে ডেকো। রাইসা, আমাকে কি ভাইয়া বলে সারা জীবন ডাকতে পারবি না? তুমি তো আমার ভাইয়া, আমি সব সময় তোমাকে নিজের ভাইয়া মনে করব। এই তো আমার লক্ষ্মী বোন। আর আম্মু চলো তোমাকে রুমে নিয়ে যাই। ঠিক আছে চলো। আমি আম্মুকে একটা রুমে নিয়ে গেলাম, রাইসা আর আম্মুকে ওয়াশরুম দেখিয়ে দিলাম। তারপর আমি বাহিরে চলে আসলাম। বাহিরে এসে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকে আম্মুর রুমে চলে গেলাম। ভিতরে ঢুকে দেখি আম্মু আর রাইসা বিছানায় বসে আছে। আম্মু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে বাবা। তারপর আমি নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে আম্মুর রুমে চলে গেলাম। তারপর সবাই একসাথে খাবার খেলাম আর আম্মুকে ওষুধ খাইয়ে দিলাম। আমি নিজের রুমে চলে আসলাম। এখন আমার মতো সুখী আর কেউ নেই। যেখানে আমার মা বাবা ছুটির দায়ে ঘর থেকে বের করে দিল, সেখানে আমি আজ একটা মা আর বোন পেয়েছি। দেখতে দেখতে আরো 5 দিন চলে গেল। আম্মু এখন অনেক সুস্থ। সকালে সবাই একসাথে নাস্তা করছি। তখন আমি বললাম, আম্মু কালকে থেকে অফিসে যেতে হবে, অনেক কাজ জমে গেছে। আর রাইসা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ভাইয়া, আমি ক্লাস 4র্থ শ্রেণী পর্যন্ত পড়েছি। আজ 1 মাসের মতো পড়ি না, কারণ আম্মু ঠিকভাবে টাকা দিতে পারতো না। রাইসার কথা শুনে আম্মু চোখের পানি চলে আসছে। আমি আম্মুর চোখের পানি মুছে দিয়ে বললাম, আম্মু কান্না করো না, আমি এখন থেকে আমার বোনকে পড়ালেখা করাবো। তুমি শুধু আমার আর রাইসার জন্য দোয়া করবে। আমি কি কখনো তোদের বদদোয়া করতে পারি? তুই ছাড়া এখন আমাদের কে আছে? কেউ কি এভাবে রাস্তা থেকে তুলে এনে বাসায় থাকতে দেয়? আমি তোদের জন্য মরার আগ পর্যন্ত দোয়া করে যাব। ঠিক আছে আম্মু, আর আজকে একটা কাজের মহিলা আসবে। কাজের মহিলা কেন? তো বাসার কাজ করতে হবে না? আমাদের জন্য খাবার রান্না করা লাগবে না? আমি যতদিন বেঁচে আছি ততদিন কোনো কাজের লোকের দরকার নেই। আমি এখন থেকে বাসা দেখে রাখবো, তুই শুধু বাজার করে নিয়ে আসিস। ভাইয়া, এত কিছু কি এনেছিস? কিছু আমার কাছে দে, তোর অনেক কষ্ট হচ্ছে। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি পারবো নিতে। ঠিক আছে, এই ছোট ব্যাগ দুটো আমার কাছে দে। আমি আর কিছু বললাম না। রাইসার হাতে 2টা ব্যাগ দিয়ে ভিতরে ঢুকলাম। আম্মু রুম থেকে বেরিয়ে আসলো। তোমার জন্য কয়েকটা শাড়ি এনেছি, দেখো তো তোমার পছন্দ হয়েছে নাকি, না হলে সমস্যা নেই, দোকানদার বলল ফিরিয়ে নিবে। আরে আমার অনেক পছন্দ হয়েছে। তুই এত শাড়ি আনতে গেলি কেন? কত টাকা খরচ হয়েছে? আরে আম্মু, টাকার কথা তোমাকে ভাবতে হবে না, তোমাদের নিয়ে সারা বছর খেলেও আমার টাকা শেষ হবে না। আর এই নাও, ফলগুলো ফ্রিজে রেখে দাও, তুমি আর রাইসা এগুলো খাবে। আম্মু আর কোনো কথা না বলে ফলগুলো আর কাপড় নিয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পর আমার কাছ থেকে বাজারগুলো নিয়ে গেল। হঠাৎ রাইসার দিকে তাকিয়ে দেখি মুখ বেজার করে বসে আছে। কি রে রাইসা, তুই মুখটা এমন করে আছিস কেন?
ভাইয়া, আমার জন্য কিছু আনো নাই? কে বলেছে আমার পাগলি বোনটার জন্য কিছু আনি নাই? তোর জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে এসেছি, আর 5টা জামা নিয়ে এসেছি। এই দেখ। আসলে এতক্ষণ কাজা বাজারের কারণে রাইসা তার জিনিসগুলো দেখতে পাইনি। দেখতে দেখতে আজকের দিনটা কোনো রকম কেটে গেছে। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, আমি এখন নতুন সিম চালাই। আগের সিমটা ভেঙে ফেলেছি। আম্মু আর রাইসাকে পেয়ে মারিয়ার কথা ভুলে গেছি। সকালে রাইসা আমার রুমে এসে ডাকতে লাগলো। আমি ঘুম থেকে উঠে রাইসাকে বললাম, রাইসা তুই রেডি হয়ে নিস, তোকে আজকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তারপর আমি অফিসে যাব। ঠিক আছে ভাইয়া। রাইসা আমার রুম থেকে চলে গেল। আমি বিছানায় বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে নাস্তার টেবিলে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রাইসা বেরিয়ে আসলো। আমার বোনটা আজকে আমার দেওয়া জামা থেকে একটা নতুন জামা পরেছে। রাইসাকে দেখতে একদম কিউট লাগছে। আম্মু এসে নাস্তা দিল। তারপর সবাই একসাথে নাস্তা করে আম্মুর কাছে বলে বাইরে এসে গাড়ি নিয়ে একটা স্কুলে চলে গেলাম। রাইসাকে ভর্তি করিয়ে আমার সাথে অফিসে নিয়ে গেলাম। অফিসে ঢোকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল। আমি সবাইকে বসতে বলে নিজের কেবিনে চলে আসলাম। রাইসাকে বললাম সোফায় গিয়ে বসতে। আমার চেয়ারে বসে ম্যানেজার আঙ্কেলকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম আমার কেবিনে আসার জন্য। তারপর পিয়নকে ফোন দিয়ে বললাম 3টা কপি দিয়ে যেতে। কিছুক্ষণ ম্যানেজার আঙ্কেল আসলো। ভিতরে আসতে পারি? আরে আঙ্কেল আসুন, আমার কেবিনে আসতে অনুমতি লাগবে না, বসুন। চলো, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। আরেকটু পরে যাব। পিয়ন চাচাকে বললাম কফি দিয়ে যেতে। কফি খেয়ে তারপর সবার সাথে পরিচয় হব। ঠিক আছে। আর ওকে তো চিনলাম না, ওকে? ও হচ্ছে আমার কিউট বোন, নাম রাইসা। রাইসা আর তার আম্মুর জন্য এই কয়দিন অফিসে আসে নাই। তারপর সব খুলে বললাম। অনেক ভালো করছো। কয়জনে এমন কাজ করে? আল্লাহ তোমাকে সারা জীবন বাঁচিয়ে রাখুক। কথার ফাঁকে পিয়ন চাচা এসে কফি দিয়ে গেল। আমি ম্যানেজার আর রাইসা কফি খাচ্ছি। কফি খাওয়া শেষে রাইসাকে বললাম, রাইসা তুমি বসো, ভাইয়া অফিসের সবার সাথে পরিচয় হয়ে আসি। ঠিক আছে ভাইয়া। রাইসাকে আমার মোবাইলটা দিয়ে আসলাম। রাইসা বসে মোবাইলে গেমস খেলতে আছে। আমি ম্যানেজার আঙ্কেলকে নিয়ে সবার সাথে পরিচয় হলাম আর তারপর নিজের কেবিনে চলে আসলাম। দেখতে দেখতে আজ 1টা বছর চলে গেল। রাইসা আর আম্মুকে নিয়ে অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলাম। রাইসা এখন ক্লাস 5-এ উঠেছে। রাইসার আল্লাহর রহমতে মেধাশক্তি অনেক ভালো। অফিসে বসে কাজ করতে আসি, হঠাৎ বস ফোন দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আর অফিস কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। তোমাকে যে কারণে ফোন দেওয়া, রহমান গ্রুপ থেকে কালকে তোমার ওখানে একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলতে যাবে। আমার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমার জরুরি কাজ আছে, তাই তোমার কাছে পাঠিয়ে দিলাম। আর কি প্রজেক্ট নিয়ে কাজ করবে? আমি তোমাকে ইমেল করে সব পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার, আপনি সবকিছু পাঠিয়ে দেন। আর এই প্রজেক্টটা পেলে আমাদের কোম্পানি আরও উপরে উঠে যাবে। তুমি নিজের মতো করে সাজিয়ে নিবে। ওকে স্যার। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপর কাজে মন দিলাম। কিছুক্ষণ পর দেখি বসে ইমেইল করে সব পাঠিয়ে দিছে। আমি সবকিছু গুছিয়ে রাখলাম। পরের দিন অফিসে বসে কাজ করতে আসি। রাতে সবকিছু রেডি করে আনছি প্রজেক্টের কাগজপত্র। হঠাৎ বাহির থেকে মেইলি কণ্ঠ একজন বলল, ভেতরে আসতে পারি? আসুন। আমি রহমান গ্রুপ থেকে এসেছি। রহমান আমার বাবার নাম। আব্বু একটু অসুস্থ, তাই বাবার অফিস আমি দেখাশোনা করি। আমি যেই না মেয়েটার দিকে তাকালাম, তখনই আমি পুরো অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, মারিয়া। কিন্তু ও এখানে কেন? তাহলে মারিয়ার সাথে প্রজেক্টের ব্যাপারে কাজ করতে হবে। মারিয়া আমাকে দেখে বলল, রাসেল, তুমি তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে পুরো ঢাকা শহর খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোমার বাসায় অনেকবার গিয়েছি, কিন্তু তোমার দেখা পেলাম না। কেন আমাকে খুঁজছেন? আপনি তো আমাকে ধোকা দিয়েছেন, আমার সাথে প্রেমের অভিনয় করেছেন, আমার সাথে মিথ্যা কথা বলে অন্য বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়েছেন। আপনার জন্য তো ভালো হয়েছে আমি আপনার কাছে না থেকে দূরে সরে এসেছি। রাসেল, তুমি আমাকে ভুল ভাবছো। ওই ছেলের সাথে ওসব বিষয়ে কথা না বললে খুশি হব। আপনি কাজের কথা বলেন। মারিয়া আর কোনো কথা না বলে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে লাগলো, কিন্তু তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। চোখ সরিয়ে প্রজেক্টের ব্যাপারে সবকিছু বুঝিয়ে বললাম। তারপর মারিয়া আমাদের প্রজেক্টটা দিল। আরও কিছু কথা বলতে চেয়েছে, তখন আমি বললাম, প্লিজ আপনি কাজের ব্যাপারে কথা বলতে পারেন, আর আমি অন্য কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, বলবো। শুধু একটা কথা বলে যাই, আমি তোমাকে অনেক ভালোবাসি।
যখন সত্যিটা জানতে পারবে তখন আমার কাছে ফিরে এলে আমি তোমাকে আর মেনে নেব না। তোমার জন্য 1 বছর অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তোমার কথা শোনার পর এখন আমি তোমাকে ঘৃণা করি। বলে মারিয়া কেবিন থেকে বেরিয়ে গেল। এখন আমি ভাবতে লাগলাম তাহলে আমি মারিয়াকে ভুল বুঝেছি, কিন্তু আমি তো দেখলাম সে অন্য ছেলের সাথে বসে হেসে হেসে কথা বলছে। আমি আর কিছু না ভেবে কাজে মন দিলাম। শালার এখন কাজে মন বসছে না। হঠাৎ মোবাইলটা বেজে উঠল, তাকিয়ে দেখি বসে ফোন দিছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আমিও ভালো আছি। তা রহমান সাহেবের মেয়ে তোমার কাছে গেছে? জি স্যার এসেছে। আল্লাহর রহমতে আমরা প্রজেক্টটা পেয়ে গেছি। 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ প্রজেক্টের কাজ শেষ করব। আমি জানি তুমি পারবে। ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়ো। কোনো সমস্যা হলে আমাকে বলবে। ঠিক আছে স্যার। ফোন কেটে দিয়ে কাজে মন দিলাম। বিকেলে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলাম। হঠাৎ একটা ছেলেকে গাড়ি দাঁড় করালাম। এই ছেলে আর কেউ নয়, মারিয়ার সাথে যে ছেলেটা ছিল ওই ছেলেটা। আমি গাড়ি এক সাইডে পার্কিং করে ছেলেটাকে ডাক দিলাম। ছেলেটা আমার সামনে আসার পর বলল, আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে পড়ছে না। তুমি আমাকে পার্কে দেখেছো আজ 1 বছর আগে, যখন তুমি মারিয়ার সাথে পার্কে ছিলে। ও, তার মানে আপনি রাসেল। মারিয়ার মুখে অনেকবার আপনার কথা শুনেছি, কিন্তু কখনো দেখিনি। কেন? আমার ছবি তো মারিয়ার মোবাইলে ছিল। মারিয়া তো ওই দিক আপনাকে অনেকবার ডেকেছে, কিন্তু আপনি তার কোনো কথা না শুনে চলে গেলেন। তখন মারিয়া রাগ করে মোবাইল আছাড় মেরে ভেঙে ফেলে। ও, তা তোমাদের ভালোবাসা কেমন চলছে? মারিয়া তোমাকে অনেক ভালোবাসে তাই না? কিন্তু আমাকেও মেরেছে, কিন্তু সেটা আমার সাথে অভিনয় করবে সেটা কখনোই ভাবতে পারি নাই। আমি মারিয়াকে ভালোবাসি না, মারিয়া আমার মামাতো বোন। ওই দিন আমরা তাদের বাসায় আসি, বাসায় একা একা ভালো লাগছে না, তাই মারিয়াকে বলি বাইরে থেকে ঘুরে আসি। মারিয়া আসতে চাইছিল না, কিন্তু আমার জোরাজুরিতে পরে আসলো। কিন্তু আপনি মারিয়াকে ভুল ভাবছেন। মারিয়া এখনো আপনাকে ভালোবাসে, আপনার পথ চেয়ে এখনো কাউকে বিয়ে করে নাই। কি বলছো তুমি? তাহলে আমি মারিয়াকে এতদিন ভুল বুঝে আসছি। তাহলে আমাকে একটা দিন ফোন দিয়ে বলতো, বললেই তো আর এত কিছু হতো না। এরকম একটা ভুলের কারণে 1 বছর তার থেকে দূরে ছিলাম। ও কি এখন আমাকে মেনে নিবে? আমি বলি কি, আপনি ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আপন করে নেন। যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে আপন করে নিবে। ঠিক আছে, কিন্তু এখনো তোমার নামটা জানা হলো না। আমি আকাশ, পড়াশুনো শেষ করে আব্বুর অফিসে দেখাশোনা করছি। নোয়াখালীতে এসেছি অফিসের একটা কাজের ব্যাপারে। কাজ শেষ করে ড্রাইভারের জন্য অপেক্ষা করছি, হঠাৎ আপনি ডাক দিলেন। তুমি আমাকে নাম ধরে ডেকো, আমরা তো সমবয়সী। সরি। সরি কেন? তোমাকে আর মারিয়াকে ভুল বোঝার কারণে। এখানে সরি বলার কিছু নেই। আপনার জায়গায় আমি থাকলে এই কাজটি করতাম। আচ্ছা ঠিক আছে, চলো দুজনে কফি খেতে খেতে কথা বলি। এখন আমার বাসায় যেতে হবে, অন্য একদিন খাবো, এখন আসি। ঠিক আছে যাও, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাও। মারিয়া কি সবসময় অফিসে থাকে? হুম। বলে আকাশ চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে গাড়ি বাসায় যেতে লাগলাম। তার মানে মারিয়ার সঙ্গে আকাশের কিছু নেই। আমি এতদিন ভুল বুঝে দূরে ছিলাম, মারিয়াকে একটা কথা বলার সুযোগ দেয়নি। যদি মারিয়ার কথাগুলো শুনতাম তাহলে এত কিছু হতো না। না, আমি আর ভাবতে পারছি না। আমাকে মারিয়ার কাছে ক্ষমা চেতে হবে। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর রাইসা এসে দরজা খুলে দিল। কি রে ভাইয়া, তুই আজকে আসতে তো দেরি হলো কেন? আর চেহারা কেমন জানি দেখা যাচ্ছে, কি হয়েছে তোর? রাস্তায় একটা কাজ ছিল, শেষ করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আর কাজ করে আসছি তো, তাই চেহারা এমন দেখা যাচ্ছে। ফ্রেশ হলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভিতরে আয়। আমি ভিতরে ঢুকে নিজের রুমে চলে গেলাম। বিছানায় বসে ভাবতে লাগলাম, মারিয়া কি আমাকে আপন করে নিবে? আমি তো তাকে অপমান করেছি। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে গেলাম। আসলাম না, আমাকে মারিয়ার কাছে যেতে হবে। পকেট থেকে মোবাইলটা বের করে বসকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রাসেল, হঠাৎ রাতে ফোন দিলে যে? আসলে স্যার আমার কিছুদিন ছুটি লাগবে। হঠাৎ কিসের জন্য ছুটি চাইছো? আসলে স্যার, তারপর সব খুলে বললাম। তার মানে রহমান সাহেবের মেয়ের সাথে তোমার প্রেম ছিল? জি স্যার, তাই বলছি। ওর কাছে ক্ষমা চেয়ে আপন করে নিব। তাহলে এক কাজ করো, তারা যে প্রজেক্টটা আমাদের দিয়েছে ওটার কাজ শেষ করে তার সাথে দেখা করো, তারপর সব খুলে বলো। ঠিক আছে স্যার। আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। দেখতে দেখতে আজ 5 দিন চলে গেছে। 7 দিনের জায়গায় 5 দিন প্রজেক্টটা রেডি করে ফেলেছি, কাজও করেছি।
তাই তাড়াতাড়ি হয়ে গেছে। সকালে রেডি হয়ে আম্মু আর রাইসাকে বলে গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ম্যানেজারকে বলে রাখলাম আমার আম্মু আর বোনকে দেখে রাখতে। 5 ঘন্টা পর ঢাকা এসে পৌঁছে গেলাম। প্রথমে বসের অফিসে গেলাম। বসের সাথে কিছু কথা বলে মারিয়ার অফিসে যেতে খাবার খেয়ে নিলাম। রেস্টুরেন্টের অফিসের গেট দিয়ে ঢুকে গাড়ি পার্কিং করে অফিসের ভিতরে গেলাম। পিয়নকে বললাম বসের কেবিন কোনটা। পিয়ন আমাকে বসের কেবিন দেখিয়ে দিল। আমি মারিয়ার কেবিনের সামনে গিয়ে হালকা করে দরজা ধাক্কা দিয়ে ভিতরে তাকিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। আসলে তেমন খারাপ কিছু না। ভিতরে দেখি মারিয়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমি তখন বললাম ভিতরে আসতে পারি। আসুন। মারিয়া ছেলেটার সাথে কথা বলতে ব্যস্ত। আমি ভিতর ঢুকে তাদের সামনে গেলাম। মারিয়া আমাকে দেখে বলল, আরে মিস্টার রাসেল, হঠাৎ আমার অফিসে কি মনে করে? আর দাঁড়িয়ে কেন? বসুন। আমি ছেলেটার পাশের চেয়ারে বসলাম। তখন ছেলেটা বলল, তাহলে আমি এখন আসি মারিয়া, পরে আরেক সময় আসবো। ঠিক আছে রনি, যাও, আবার আসবে কিন্তু। তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে। ওকে, আসবো। এখন তাহলে কাজ করো। ওকে, বাই। রনি চলে যাওয়ার পর মারিয়া আমাকে বলল, তো এবার বলুন, হঠাৎ আমার অফিসে কি? আসলে তোমার প্রজেক্টের কাজ শেষ, তাই আমি নিজে নিয়ে এসেছি। প্রথম কথা হলো আমাকে তুমি করে বলা যাবে না, আপনি করে বলবেন। আর ধন্যবাদ এত তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য। মারিয়া, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিছুদিন আগে আকাশ আমাকে সব খুলে বলেছে। আমার ভুলের জন্য আজ 1 বছর তোমার থেকে দূরে চলে গেছি। প্লিজ মারিয়া, আমাকে তুমি মাফ করে দাও। মারিয়ার হাত ধরে, আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? মেয়ে মানুষ দেখলে লুচ্চামি করতে মন চায়? আপনি এক্ষুনি আমার কেবিন থেকে বেরিয়ে যান, তা না হলে দরওয়ান ডাকতে বাধ্য হব। থাক, দারোয়ান ডাকতে হবে না, আমি নিজে চলে যাচ্ছি। কিন্তু আমি আবার তোমার কাছে আসব। তুমি আমাকে যত অপমান করো না কেন, আমি তারপরেও আসব। বলে মারিয়ার কেবিন থেকে বেরিয়ে গেলাম। নিজের চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। মারিয়া আমার গায়ে হাত তুলল। আমি তো তাকে বলবো যে কখনো গায়ে হাত তুলি নাই। চোখের পানি মুছে গাড়িতে গিয়ে বসলাম। হঠাৎ মোবাইলের কথা মনে পড়লো। মোবাইল তো মারিয়ার টেবিলের উপর। তখন গাড়ি থেকে নেমে অফিসে ঢুকে মারিয়ার কেবিনের সামনে গিয়ে বললাম, আসতে পারি ভিতরে? আপনি আবার কেন এসেছেন? সরি, আসলে আমার মোবাইলটা আপনার টেবিলের উপর রেখে গেছি। ঠিক আছে, ভিতরে এসে নিয়ে যান। আমি মারিয়ার কেবিনে ঢুকে মোবাইলটা হাতে নিলাম। মারিয়ার দিকে তাকিয়ে দেখি চোখ দুটো লাল হয়ে আছে। হয়তো কান্না করেছে, কিন্তু ও কান্না করবে কেন? আমি আর কিছু না ভেবে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে সোজা বসের অফিসে চলে গেলাম। বসকে বলেছি আমাকে এখানে একটা বাসা ভাড়া নিয়ে দিতে কিছুদিনের জন্য, কিন্তু বস বলল তার বাসায় তার পরিবারের সাথে থাকতে। আমিও আর না করলাম না। বিকেলে বসের সাথে তার বাসায় গেলাম। আসলে এই প্রথম বসের বাসায় এসেছি। আমি মার্কেট থেকে কিছু ফল মিষ্টি নিয়ে নিলাম। বস কলিং বেল চাপ দিল। হঠাৎ রাইসা একজনকে দেখে বলল গাড়ি থামাতে। রাইসার কথা মতো গাড়ি থামালাম। রাইসা গাড়ি থেকে নেমে দৌড় দিয়ে একজনকে জড়িয়ে ধরল। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি গাড়ি থেকে নেমে ওদের সামনে গেলাম। তখন রাইসা বলল, ভাইয়া, উনি আমার বাবা। আজ কয় বছর পর বাবাকে দেখেছি। তাহলে আপনি রাইসার বাবা? আপনি কেমন করে পারলেন মা মেয়েকে রেখে আরেকটা বিয়ে করতে? আপনি জানেন আপনার স্ত্রী মরতে বসেছে। আমি যদি তাদের পাশে না দাঁড়াতাম তাহলে আপনার মেয়ে এতিম হয়ে যেত। কেন করলেন এমন কাজ? আমি বুঝতে পারছি তাদের এভাবে ছেড়ে আসা আমার উচিত হয়নি, কিন্তু কি করব বলো? কোনো কাজ নেই, ঘরে খাবার নেই, তাদের ঠিকমতো খাওয়াতে পারি না। একজন পুরুষ হয়ে যদি ওদের খাওয়াতে না পারি তাহলে আমি পুরুষ নামের কলঙ্ক। আর আমি কোনো বিয়ে করি নাই। আমি ওদের কাছে বলেছি আমি বিয়ে করেছি, কারণ তাহলে ওরা আর আমাকে খুঁজবে না। আপনি কি করে ভাবলেন? আপনার মেয়ের কথা একবার চিন্তা করেছেন? যে মেয়ে ওই সময় পড়ালেখা করার কথা, সেই মেয়ে রাস্তার মানুষের কাছে ভিক্ষা করে তার মায়ের ওষুধে টাকা তুলছে। আমার ভুল হয়ে গেছে বাবা। আমি এখন একটা অফিসে কাজ পেয়েছি, তাই ওদের খুঁজতে এই শহরে এসেছি। আমি ওদের ফিরিয়ে নিতে চাই, আর তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তুমি ওদের জন্য যা করেছো আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। ভাইয়া, আব্বু যখন ভুল বুঝতে পেরেছে, তাহলে আব্বুকে ক্ষমা করে দাও। আমি বাবাকে ছাড়া থাকতে পারবো না। দেখুন কি বলছে আপনার মেয়ে। যে জায়গায় আপনাকে ঘৃণা করার কথা সেখানে আপনাকে ক্ষমা করে দিতে বলছে। আমি আর এমন কাজ করব না। বাঁচতে হলে একসাথে বাঁচবো।
আর মরতে হলে একসাথে মরবো। আমি ওদের ছেড়ে আর কোথাও যাব না। আমি আমার মেয়েকে মানুষের মতো মানুষ করব। ঠিক আছে, এখন আপনি সাথে আমার বাসায় চলেন। রাইসার আম্মু আমার বাসায় আছে। তারপর রাইসা আর রাইসার আব্বুকে নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের সাথে স্বামীকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাইসার আব্বু আম্মুর কাছে ক্ষমা চেয়েছে, আম্মু ক্ষমা করে দিছে। কিছুক্ষণ কথা বলার পর তারা রুমে চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম। বিকেলে আম্মু আর রাইসাকে নিয়ে চলে যাবে। আম্মু আর রাইসা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও কান্না করে দিলাম, কারণ একটা বছর আমার সাথে ছিল। বাবা আমি চলে যাচ্ছি, তুই কিন্তু আমাদের বাসায় আসবি। তোকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে। ভাইয়া, তুমি কিন্তু আমাকে বাসায় দেখতে আসবে। তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে বোন, আমি কয়দিন পর তোকে দেখে আসবো। তুই কিন্তু ঠিকভাবে পড়ালেখা করবি। তোকে অনেক বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আম্মু নিজের শরীরের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমাকে নিয়ে চিন্তা করো না। আমি প্রতিদিন তোমাদের সাথে ফোনে কথা বলবো। আরও কিছু কথা বলে তাদের গাড়িতে গিয়ে বাস কাউন্টারে নামিয়ে দিয়ে আসলাম, কারণ রাইসার আব্বু সিলেটে একটা অফিসে কাজ পেয়েছে। তাদের বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর বাসাটা কেমন খালি খালি লাগছে। লাগবে না কেন? এতদিন রাইসা আম্মুকে নিয়েছিলাম। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তারা যাওয়ার সময় 5 লাখ টাকা সাথে দিছি। এসব টাকা আমার জমানো। আজ 2 দিন পর দুলাভাই, আপু, আমি একসাথে নিজের বাড়িতে যাচ্ছি। রাইসা আর আম্মুর সাথে প্রতিদিন কথা হয়। তারা এখন অনেক ভালো আছে। রাইসাকে ওখানে একটা স্কুলে ভর্তি করিয়ে দিছে। দীর্ঘ 5 ঘন্টা পর নিজের শহরে এসে পৌঁছে গেলাম। নিজের শহরের নাম বলবো না, যদি সবাই চলে আসেন। আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে নিজের শহরটা। বাসার সামনে এসে দেখি আগে দারোয়ান চাচাই আছে। বাসার ভিতরে ঢুকে গাড়ি থেকে নামলাম। দারোয়ান চাচা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। উনি অনেক ভালো মানুষ। আমি বাড়ি থেকে বেরিয়ে আসার সময় অনেকবার আটকাতে চেয়েছে। ওনার সাথে কিছুক্ষণ কথা বলে দরজার সামনে এসে কলিং বেল চাপ দিল আপু। কিছুক্ষণ পর একজন এসে দরজা খুলে দিল। যে দরজা খুলে দিল সে আর কেউ নয়, আমার আম্মু। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও কান্না করে দিলাম। আগের থেকে আম্মুর চেহারা অনেক শুকিয়ে গেছে। রাসেল, তুই এতদিন কোথায় ছিলি? তোর বাবা না হয় রাগে বাসা থেকে বেরিয়ে যেতে বলেছে, তাই বলে তুই বাসা থেকে বেরিয়ে যাবি? তোর এই মায়ের কথা একবারও মনে পড়ে নাই? আম্মু, তোমার কথা প্রতিদিন মনে পড়ছে, কিন্তু বাবা তো আমাকে বাসা থেকে বের করে দিছে। তাহলে আমি কি করে ফিরে আসি? তোর বাবা এখন ভুল বুঝতে পেরেছে। আগের থেকে কেমন যেন হয়ে গেছে। মাঝে মাঝে তোর ছবি বুকে নিয়ে কান্না করে। তুই ফিরে এসেছিস, যদি তোর বাবা শোনে তাহলে পাগলের মতন ছুটে আসবে অফিস থেকে। ঠিক আছে আম্মু, আমি আর তোমাদের ছেড়ে যাব না। এখন বলো আব্বু কখন আসবে? আমি এখনই ফোন দিয়ে বলছি, তোর কথা শুনলে এখনই চলে আসবে। ছেলেকে পেয়ে মেয়ে আর মেয়ের জামাইয়ের কথা ভুলে গেছো? তোদের কি ভুলতে পারি? তা তোরা হঠাৎ বাসায় আসলি, আমাদের তো বলে আসলি না। তোমাদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। আর রাসেলকে আমি কিছুদিন আগেই পেয়েছি, কিন্তু রাসেল বাসায় বলতে মানা করেছে তোমাদের সারপ্রাইজ দিব বলে। মানে তুই রাসেলকে কিভাবে ফেলি? তাহলে শোন। তারপর আপু সব খুলে বলল। আর এটাও বলেছে আমি এতদিন দুলাভাইয়ের অফিসে কাজ করেছি। কি, আমাদের এত কাছে থাকার পরেও তাকে দেখতে পাইনি? তা জামাই বাবাজি কেমন আছো? আলহামদুলিল্লাহ আম্মু, ভালো আছি। তুমি কেমন আছো? আর কেমন আছে? সবাই ভালো আছে। এবার সবাই ভিতরে আসো। সবাই ভিতরে গেলাম। বাসাটা আগের মতোই আছে। আম্মু আমাকে নিজের রুমে যেতে বলল। আমার রুমে এসে দেখি রুমটা আগের মতোই আছে। তারপর ওয়াশরুমে ঢুকে গোসল করে নিলাম। গোসল শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়ে সামনে দেখে আব্বু দাঁড়িয়ে আছে। সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। রাসেল বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। টাকার নেশার কারণে তোর গায়ে হাত তুলেছি, তোকে ঘর থেকে বের করে দিয়েছি। বিশ্বাস কর, তোকে বের করে দেওয়ার পর আমি একটুও ভালো থাকতে পারি নাই। আমি বুঝতে পেরেছি টাকা হলে সব কিছু হয় না। তুই আমাকে মাফ করে দে। আব্বু, এটা তুমি কি করছো? বাবা হয়ে ছেলের কাছে ক্ষমা চেতে হয় না। তোমার উপর অভিমান ছিল, তাই এতদিন দূরে ছিলাম। এখন কোনো অভিমান নেই। আরও কিছুক্ষণ কথা বলে বাবার সাথে নিচে আসলাম। সবাই একসাথে খাবার খেতে বসলাম। আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিল। তারপর রুমে এসে রাফিকে ফোন দিলাম। কেমন আছিস রাফি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। এখন বল, তোর আব্বু আম্মু কেমন আছে? আর এখন তুই কোথায় আছিস? আব্বু আম্মু অনেক ভালো আছে। আর আমি এখন বাসায় আছি। অফিসে তেমন কাজ ছিল না, তাই লাঞ্চ টাইমে ছুটি হয়ে গেছে। কেন বলতো?
কারণ আমি বাড়িতে এসেছি, তাই বললাম আচ্ছা এখন ঘুমাবো, বিকেলে তোর সাথে দেখা করব। তুই আমাদের কলেজের সামনে চলে আসিস। কি সত্যি? ঠিক আছে, তুই বাসা থেকে বেরিয়ে আসলে ফোন দিস। ঠিক আছে বলে ঘুমিয়ে গেলাম। আপনারা হয়তো ভাবছেন মারিয়ার কথা ভুলে গেছি, আসলে তাকে এখনো ভুলতে পারি নাই। ভুলার চেষ্টা করেছি কিন্তু ভুলতে পারছি না। জীবনে পারবো কিনা বলতে পারি না, তবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। ওর মতো মেয়েকে কখনো ভালোবাসা যায় না। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখে আব্বু আম্মু আপুদুল্লাহ ভাই সবাই সোফায় বসে কফি খাচ্ছে আর গল্প করছে। তাদের বোঝা যাচ্ছে অনেক খুশি। খুশি হওয়ার কারণ আমি 3 বছর পর ছেলে ফিরে এসেছে। আমি সোজা গিয়ে আম্মুর পাশে বসলাম। কিরে বাবা, তোর ঘুম ভেঙেছে? তুই জার্নি করে আসছিস, তাই তোকে ডাকি নাই। আম্মু ভেঙেছে। আমি এখন একটু বাইরে যাব। এখন কোথায় যাবি? আর গাড়ি নিয়ে যাবি নাকি তোর বাইক নিয়ে যাবি? আব্বু গাড়ি নিব না, বাইক নিয়ে যাব। আর আমি রাফির সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে যা, আর সাবধানে যাস। ওকে আম্মু। বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে কলেজের সামনে যেতে লাগলাম। বাইকটা পরিষ্কার ছিল, মনে হয় দারোয়ান চাচা পরিষ্কার করে রাখে। কিছুক্ষণ পর কলেজের সামনে চলে আসলাম। আসার সময় রাফিকে ফোন দিয়ে এসেছি। কিছুক্ষণ পর দেখি রাফি বাইক নিয়ে আমার সামনে আসলো। বাইক আগেরটা অনেক পুরনো হয়ে গেছে। রাফি বাইক থেকে নেমে আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস? আর হঠাৎ করে আসলি? আমাকে তো একটা বার বললি না। তোকে না, বাসার কাউকে বলি নাই, সবাইকে সারপ্রাইজ দিব বলে বলি নাই। তা তোর অবস্থা বল, অফিসে কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। তারপর আরো কিছুক্ষণ কথা বলে দুজনে বাইকটা শোরুমের রুমে চলে আসলাম। রাফি আমাকে জিজ্ঞেস করছে এখানে কেন এসেছি। আমি তাকে কিছু বলি নাই। তারপর শোরুমে ঢুকে একটা দামি বাইক কিনলাম। বাইকের নাম বলতে পারবো না, কারণ জীবনে কখনো বাইক চালাই নাই, তাই নামও জানি না। বাইকটা কিনে বাহিরে আসার পর রাফিকে বললাম, এই নে বাইকের চাবি, এটা তোর জন্য কিনেছি। আমি বাইক দিয়ে কি করব? আমার তো বাইক আছে। সেটা তো জানি, দেখছি অনেক পুরনো হয়ে গেছে, এখন থেকে নতুন বাইক চালাবি। তুই সারা জীবন আমাকে দিয়ে যাবি? তোকে কখনো কিছু দিতে পারি নাই। দূর পাগল, বন্ধু বন্ধুকে দিছে, এখানে কান্না করার কি আছে? আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর পাশে আছি। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর যে দরজা খুলে দিল, আমি তো তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। আপনারা কি ভাবছেন মারিয়া? আরে না, আমার শত্রু জীবন, মানে আমার বন্ধু। কিন্তু ও হঠাৎ আমাদের বাসায় কেন? কিরে, কেমন আছিস? এখনো আমার উপর রাগ করে আছিস? আমি এখন আগের মতো নেই রে, আমি এখন ভালো হয়ে গেছি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। তোর আব্বু আমাকে ফোন দিয়ে বলেছে তুই ফিরে এসেছিস, তাই তোকে দেখতে আসলাম। আমি তোকে ক্ষমা করে দিছি, আগে অভিমান ছিল, এখন নেই। আর তোর কারণে আব্বু আম্মু সত্যটা জানতে পেরেছে, তাই তোকে মাফ করে দিছি। তাই এতদিন কোথায় ছিলি? তোর কোনো খোঁজ খবর নেই? তাহলে শোন, তারপর সব খুলে বললাম। ও, তা এখন কি করবি? আগে কিছুদিন তোদের সময় দিব, তারপর আব্বুকে রেস্ট দিয়ে আমি অফিস দেখাশোনা করব। তাহলে তো ভালোই। আর তুই জানিস আমি তোদের অফিসে চাকরি করি। তাহলে তো ভালোই হবে। আরও কিছুক্ষণ কথা বলে ভিতরে গেলাম। রাতে জীবন সবার সাথে খাবার খেয়ে বাসায় চলে গেল। আমি রুমে এসে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে 2 মাস চলে গেল। এখন আমি নিজেদের অফিস দেখাশোনা করি। মারিয়ার কথা এখন আর মনে পড়ে না। হয়তো এতদিনে আকাশকে বিয়ে করে সংসার করছে। সারাদিন অফিসে কাজের মধ্যে বিজি থাকি, তাই আর মারিয়ার কথা মনে পড়ে না। আর প্রতিদিন রাইসা আর আম্মুর সাথে ফোনে কথা বলি। আমাদের সবাই যেতে বলছে, কিন্তু কাজের চাপের কারণে যাওয়া হয় না। দুলাভাই আর আপু কিছুদিন থেকে ঢাকায় চলে গেছে। রাতে সবাই মিলে খাবার খেতে বসলাম। হঠাৎ আব্বু বলল, এভাবে আর কতদিন? এবার তো একটা বিয়ে কর। আমার এক বন্ধুর মেয়ে আছে, দেখতে অনেক সুন্দর, তোর সাথে ভালো মানাবে। তোর আব্বু ঠিক কথা বলেছে, তুই একটা বিয়ে কর। আমাদের কি দাদা দাদির হওয়ার শখ নেই? তুই মানা করিস না। ঠিক আছে, তোমরা কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করো। তাহলে তুই একবার মেয়েটাকে দেখে আয়, তোর পছন্দ হলে সব কিছু ঠিক করব। আমার পছন্দের দরকার নেই আব্বু, তোমাদের পছন্দ হলে চলবে। তুমি কথা বলে দিন তারিখ ঠিক করো। ঠিক আছে, আমি তাহলে বন্ধুর সাথে কথা বলি। তারও ইচ্ছে তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিবে। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। অফিসের ভিতরে ঢোকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে সালাম দিল। আমি তাদের বসতে বলে নিজের কেবিনে চলে গেলাম।
নিজের কেবিনে এসে জীবনকে ফোন দিলাম। কিছুক্ষণ পর জীবন আমার কেবিনে আসলো। বল, কেন ডেকেছিস? তোর কি হাতে কাজ বেশি আছে? না, তেমন কোনো কাজ নেই। কেন বলো তো? তাহলে চল একটু বাহির থেকে ঘুরে আসি, আজকে অফিসে ভালো লাগছে না। ঠিক আছে, তুই বস, আমি সবাইকে বলে আসছি। জীবন কেবিন থেকে বেরিয়ে গেল। আপনাদের তো বলতে ভুলে গেছি, জীবন আমাদের অফিসে ম্যানেজারের দায়িত্ব পালন করে। ও এখন নিজের মতো করে কাজ করে। আব্বু অফিসে না আসলে জীবন সুন্দরভাবে চালিয়ে নিত। তো যাই হোক, কিছুক্ষণ পর জীবন আসলো কেবিনে। তারপর ওকে নিয়ে অফিস থেকে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে অফিসে চলে আসলাম। এখন মনটা ভালো হয়ে গেছে, কাজে মন দিলাম। বিকেলে অফিস শেষ করে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। রাতে খাবার টেবিলে আব্বু বলল, রহমানের সাথে কথা হয়েছে, আগামী শুক্রবার তোর বিয়ে। আর বিয়েটা হবে মেয়ের নানার বাড়িতে, কারণ তারাও তো ঢাকা থাকে। তোমরা যা ভালো মনে হয় করো। খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, মেয়েটা কেমন হবে? দেখতে কি সুন্দর নাকি কালো? ব্যবহার কেমন? আব্বু তো বলল অনেক ভালো। দূর, কালো হলে সমস্যা নেই, আমার আব্বু আম্মুর খেয়াল রাখলেই চলবে। একমাত্র তাদের জন্য বিয়েটা করছি। দেখতে দেখতে সে দিনটা চলে আসলো, মানে আজকে আমার বিয়ে হয়েছে। কিছুক্ষণ আগে বউ নিয়ে বাসায় এসেছি। অনেক ধুমধাম করে বিয়েটা হয়েছে। আর বিয়েতে সবাই এসেছে, দুলাভাই, আপু, রাইসার আব্বু আম্মু, আর রাইসাও এসেছে। রাফিয়ার জীবন আমার বিয়ের সব কাজ করেছে। আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি, হঠাৎ রাফিয়ার জীবন আসলো। কিরে, তুই এখানে? আর তোকে পুরো বাসায় খুঁজে হয়রান। বল, কেন খুঁজছিলি? এখন রাত কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? ভাবি রুমে একা বসে আছে। আরেকটু পরে যাই, আমার না কেমন জানি লাগছে। দূর হারামি, নতুন বিয়ে করছিস তো তাই এমন লাগছে। বইয়ের আদর পেলে সব ঠিক হয়ে যাবে। তোর কিন্তু ভাবি হয়, কথাবার্তা সাবধানে বলিস। তোর বউ মানে? আমাদের ভাবি? আমরা বলতেই পারি। এখন বেশি কথা না বলে চল, তোকে রুমে দিয়ে আসি। তারপর আর কি, দুই হারামি আমাকে জোর করে নিচে এনে রুমে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে দিল। আমিও ভিতর থেকে লাগিয়ে দিলাম। আমি রুমে ঢুকে দেখি দুই হারামি অনেক সুন্দর করে বাসরঘর সাজিয়েছে। বিছানার মাঝখানে বউ ঘোমটা দিয়ে বসে আছে। কিন্তু অবাক করার বিষয় হলো, শুনেছি বাসর করে বউ জামাইয়ের পা ধরে সালাম করে, কিন্তু এই মেয়ে তো কিছুই করছে না। হয়তো ঢাকা থাকে তো, তাই এসব মনে হয় জানে না। কিন্তু শাশুড়ি আম্মা শিখিয়ে দেয় নাই। আমি আস্তে আস্তে বিছানার সামনে গেলাম। যাওয়ার পর হঠাৎ মেয়েটা যেটা বলল, আমি তো মোটেও প্রস্তুত ছিলাম না। আপনি আমার ধারে কাছেও আসবেন না, আমি আপনাকে স্বামী মানতে পারবো না। আমি একটা ছেলেকে ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আমি এই বিয়ে করতে চাইনি, কিন্তু বাবা আমাকে বলেছে এই বিয়ে না করলে তার মরা মুখ দেখতে হবে, তাই এই বিয়েটা করতে রাজি হয়েছি। তাই বলে আপনি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবেন? আরে ভালো তো আমিও একজনকে বাসতাম, কিন্তু আমার একটা ভুলের কারণে সেই মেয়েটা অন্য ছেলেকে ভালোবাসলো। আমি এত কিছু শুনতে চাই না। আমি আপনাকে কিছুদিন পর ডিভোর্স দিয়ে দিব। আপনি আমার ধারে কাছেও আসার চেষ্টা করবেন না। ঠিক আছে, শুধু একটা কথা বলবো, যতদিন আপনি এই বাড়িতে থাকবেন ততদিন আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করবেন। আমি নিজেই আপনাকে আপনার ভালোবাসার মানুষের কাছে দিয়ে আসবো। এখন আপনি ঘুমিয়ে যান। আপনি ঘুমাবেন কোথায়? আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, আমি সোফায় ঘুমাবো। আপনি একটা বালিশ আর কম্বল দেন। মেয়েটা আমাকে একটা বালিশ আর কম্বল দিল। আমি বালিশ আর কম্বল সোফায় রেখে বেলকনিতে চলে আসলাম। আমার সাথে এটা কি হয়ে গেল? ভেবেছি বিয়ে করে নতুন জীবন শুরু করব, অতীত সব ভুলে যাব। আগে মারিয়া আমাকে কষ্ট দিছে, তাকে ভুলতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু হঠাৎ যদি নতুন বলে সে অন্য কাউকে ভালোবাসে, তখন নিজের কাছে কেমন লাগে। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, আমি এখনো পর্যন্ত মেয়েটার চেহারা দেখি নাই, কারণ মেয়েটা ঘোমটা পড়া অবস্থায় আমার সাথে কথা বলেছে। কিছুক্ষণ বেলকনিতে থেকে রুমে এসে সোফায় শুয়ে পড়লাম। ঘুম কি আর আসে? এসব কিছু ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ কে যেন দরজা ধাক্কাতে লাগলো, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে। সোফা থেকে উঠে দরজা খুলে বললাম, দরজা খুলে দেখি রাইসা। ভাইয়া, তোমরা এখনো ঘুম যাও। আম্মু বলেছে তোমাকে আর ভাবিকে নিচে যেতে। ঠিক আছে আপু, তুই যা, ভাইয়া তোর ভাবিকে নিয়ে আসছি। তাড়াতাড়ি আসবে কিন্তু। রাইসা চলে গেল। আমি বিছানার সামনে এসে মেয়েটাকে ডাকতে লাগলাম। মেয়েটার চেহারা এখনো দেখা যাচ্ছে না। মেয়েটা এখনো বিয়ের শাড়ি পরে আছে। এই যে শুনছেন, ও
উঠেন, আম্মু ফ্রেশ হয়ে নিচে যেতে বলছে। আপু যাও তো, আমাকে আরেকটু ঘুমাতে দাও। হাই হাই, এই মেয়ে স্বামীকে কি বলছে? মনে হয় তার বাবা প্রতিদিন সকালে ঘুমটা ভাঙিয়ে দেয়, তাই তার বাবা মনে করছে। ওই, আপনার বাবা এখানে কোথায় থেকে আসবে? আমি আপনার বিয়ে করা স্বামী। গতকাল যে বিয়ে করছেন মনে নেই? মেয়েটা আমার কথা শুনে যেই না তার মুখের উপর থেকে কাপড় সরালো, তখন আমি তাকে দেখে মোটেও প্রস্তুত ছিলাম না। সেও আমাকে দেখে পুরো অবাক হয়ে গেল। তার মানে মারিয়াকে বিয়ে করেছি। আপনারা ঠিকই ধরেছেন, মারিয়া। মারিয়া আমাকে দেখে বিছানা থেকে নেমে জড়িয়ে ধরে কান্না করে দিল। ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। তারপর আমি বললাম, তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? আর তুই এখানে কেন? তার মানে আমি তোকে বিয়ে করেছি? মারিয়া গালে হাত দিয়ে বলতে লাগলো, আমি তোমার বউ, তাই জড়িয়ে ধরেছি। আর তুমি আমাকে বিয়ে করেছো, তাই তো আমি তোমার রুমে। আমি এই বিয়ে মানি না। যেই মেয়ে আমার গায়ে হাত তুলতে পারে, আমার সামনে অন্য ছেলেকে ভালোবাসে বলে, সে মেয়েকে কখনো আমি স্ত্রী হিসেবে মানি না। বিশ্বাস করো রাসেল, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, কারণ তুমি আমাকে অনেক কষ্ট দিচ্ছ। আমার একটা কথা পর্যন্ত শোনো নাই, আমাকে অপমান করে তাড়িয়ে দিছ। তাই তোমার উপর অনেক রাগ হয়, তাই তোমার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তুমি তো আমাকে ক্ষমা করো নাই। আমার সামনে অন্য ছেলেকে ভালোবাসি বলো। ওটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলেছি। তোমার জন্য 1 বছর কষ্ট করেছি। বাসা থেকে বাবা বিয়ের জন্য অনেক চাপ দেয়, তারপরেও আমি বিয়ে করি নাই, একমাত্র তোমার কারণে। আমার বিশ্বাস ছিল আমি তোমাকে ফিরে পাবো, কিন্তু 1 বছর পর যখন তোমাকে পেলাম, তারপরও তুমি আমাকে কথা বলার সুযোগ দাওনি। তুমি ভালো করে জানতে তোমার পাশে আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না। আর আমাকে ফোন করে বলো নাই কেন? আমি তোমাকে ভুল বুঝে তো তোমার গায়ে হাত তুলি নাই। তাহলে তুমি কেন আমার গায়ে হাত তুললে? আমি জানি তুমি আমার সাথে কোনো ছেলেকে সহ্য করতে পারো না, আর আকাশ আমাকে জোর করে বাইরে নিয়ে এসেছে, কিন্তু মামাতো ভাই বলে কিছু বলতে পারিনি। আর তুমি রাগ করবে তাই তোমাকে মিথ্যা বলেছি। আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই, তাই তোমার গায়ে হাত তুলেছি। আমি মনে করছি তোমাকে কিছুদিন কষ্ট দিয়ে আবার আপন করে নিব, কিন্তু তুমি আর আমার কাছে আসো নাই। তোমার বসের কাছে জানতে পারি তুমি তোমার বাসায় চলে গেছো, আর তোমার বস আমাকে অপমান করে তাড়িয়ে দিছে। তুমি কি মনে করেছো তোমার গায়ে হাত তোলার পর শুধু তুমি কষ্ট পেয়েছো? তোমার থেকে আমি বেশি কষ্ট পেয়েছি। সারা রাত তোমার জন্য কান্না করছি। এরপর আব্বু আম্মুকে না জানিয়ে নানার বাড়ি নিয়ে আসে। আসার পর শুনি আমার নাকি বিয়ে। তখন আমি বিয়ে করব না বলি, কিন্তু আব্বু এমন কথা বলবে আমি ভাবতে পারিনি, তাই বিয়েতে রাজি হয়ে গেলাম। তুমি অনেক দেরি করে ফেলেছো। এখন আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। আমি বিশ্বাস করি না তুমি শুধু আমার। তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমাকে যত পারো শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। আমি এখন কোনো কথা বলতে চাই না। তুমি আমার ধারের কাছেও আসার চেষ্টা করবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেলাম। আমি মনে মনে বলতে লাগলাম, তুমি আমাকে যত কষ্ট দিচ্ছ তোমাকে ততটা কষ্ট দিব, তারপর তোমাকে আপন করে নিব। আমি তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য অন্য মেয়েকে ভালোবাসি বলেছি। এতদিন তোমার জন্য অনেক কষ্ট পেয়েছি, এখন থেকে আমি তোমাকে কষ্ট দিব। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মারিয়া বিছানায় বসে মাথা নিচু করে কাঁদছে। আমাকে বের হতে দেখে চোখের পানি মুছে ওয়াশরুমে চলে গেল। আমি একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে একটা চেয়ার টেনে বসলাম। তখন আম্মু বলল, কি রে, মারিয়া কোথায়? তাকে সাথে করে নিয়ে আসলি না কেন? ও ফ্রেশ হয়ে আসছে, তুমি আমাকে নাস্তা দাও। আগে মারিয়া আসুক, সবাই একসাথে নাস্তা করব। কিছুক্ষণ পর দেখি মারিয়া উপর থেকে নিচে নেমে আসছে। তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। একটা নীল রঙের শাড়ি পরেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। মারিয়া যখন আমার দিকে তাকালো তখন আমি চোখ সরিয়ে নিলাম। মারিয়া নিচে এসে আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। মারিয়ার অন্য পাশে আম্মু বসে আছে। তারপর আম্মু সবাইকে নাস্তা দিল। মারিয়া আমার ডান পাশে বসা, আর রাইসা আমার বাম পাশে বসা। হঠাৎ রাইসা বলল, ভাইয়া, তোমার হাতে খাবার খেয়েছি, অনেক দিন হয়ে গেছে, আজকে আমাকে খাইয়ে দিবে? আমার বোন যখন বলেছে আমি কি না খাওয়াইয়ে পারি, নে হা কর। হঠাৎ মারিয়া আম্মুকে বলল, আম্মু, তুমি আমাকে খাইয়ে দিবে? আজ কত বছর হয়ে গেছে আম্মুর হাতে খাবার খেয়েছি। পাগল মেয়ে, বলে কি? তুই এখন আমার মেয়ে, তোকে আমি সব সময় খাইয়ে দিব।
তারপর আম্মু মারিয়াকে খাইয়ে দিতে লাগলো, আমি রাইসাকে খাইয়ে দিতে লাগলাম, সাথে আমিও খেতে লাগলাম। নাস্তা খেয়ে রুমে চলে আসলাম। তারপর বাইকের চাবি নিয়ে নিচে আসলাম। তখন আম্মু বলল, কি রে, তুই এখন কোথায় যাস? মাত্র নতুন বিয়ে করছিস, বউকে একটু সময় দে। আম্মু আমার বাহিরে একটু কাজ আছে, রাইসা ওর সাথে থাকবে। আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। তারপর বাইকটা বের করে জীবনের বাসায় যেতে লাগলাম। রাফি আর জীবন ওরা গতকাল রাতে বাসায় চলে এসেছে। আর আপু আর দুলাভাই তারা সকাল সকাল ঢাকায় চলে গেছে। দুলাভাইয়ের অফিসে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আপুকে থাকতে বলেছে, কিন্তু আপু বলল পরে এসে থাকবে। তার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদের সেবা যত্ন করা লাগবে, তাই দুলাভাইয়ের সাথে চলে গেছে। জীবনের বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর আন্টি দরজা খুলে দিল। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, জীবন এবং রাফি তাদের পরিবারের সবাই বিয়েতে গেছে। তারা গতকাল বিয়ে বাড়ি থেকে এসে বাসায় চলে এসেছে। আমি আন্টিকে দেখে সালাম দিলাম। আন্টি কেমন আছেন? জীবন কি বাসায় আছে? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার বাসার সবাই ভালো আছে? আর জীবনও রুমে আছে। আলহামদুলিল্লাহ আন্টি, সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আচ্ছা, আমি জীবনের রুমে গেলাম। ঠিক আছে, যাও। ভিতরে ঢুকে জীবনের রুমে গেলাম। ভিতরে ঢুকে দেখি জীবন মোবাইল টিপতে আছে। আমাকে দেখে বলল, আরে রাসেল, তুই আয় বস। নতুন বিয়ে করছিস তো, তাই আর ফোন দিলাম না। বিয়ে না ছাই, আগে জানলে এই মেয়েকে কখনো বিয়ে করতাম না। তুই জানিস এই মেয়েকে? আমি জানবো কেমন করে? তুই বল, কে এই মেয়ে? আরে এ আর কেউ নাই, মারিয়া। তোকে আমি বলেছি না আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এটা সেই মেয়ে। ও, তার মানে এই সেই মারিয়া যার জন্য তুই এত কষ্ট পেয়েছিস? তবে তার কথা শুনে বুঝতে পারলাম মারিয়া আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তাকে আমি এত সহজে মেনে নিব না। তাকে কিছুদিন কষ্ট দিব, তারপর মেনে নিব। তাহলে এখন তুই কি করতে চাস? তুই আমাকে একটা মেয়ে ব্যবস্থা করে দে, আমি ওই মেয়ের সাথে প্রেমের অভিনয় করব মারিয়ার সামনে। তখন মারিয়া এটা দেখে অনেক কষ্ট পাবে। তা নয় বুঝলাম, কিন্তু বাসায় কিভাবে তোর আব্বু আম্মুর সামনে অভিনয় করবি অন্য মেয়ের সাথে? ঠিক বলছিস, আব্বু আম্মুকে কিছুদিনের জন্য বাহিরে পাঠিয়ে দিব, তাহলে আর সমস্যা হবে না। তাদের দুলাভাইয়ের বাসায় পাঠিয়ে দিব। তা ঠিক আছে, কিন্তু এখন বলিস না, আরো কিছুদিন পর পাঠিয়ে দিস, কারণ মাত্র নতুন বিয়ে করছিস। ওকে ঠিক আছে, আমি এখন তাহলে বাসায় যাই। তুই মেয়ে ঠিক করে আমাকে ফোন দিস। ঠিক আছে। আমি জীবনের বাসা থেকে বেরিয়ে আসলাম। আন্টি বলেছে খাবার খেয়ে যেতে। আমি বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। তখন আম্মু বলল, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? মাত্র নতুন বিয়ে করেছিস, বৌমাকে একটু সময় দিবি, তা না তুই বাহিরে ঘুরতে বের হয়েছিস। আম্মু আমি একটু জীবনের বাসায় গেছি, আর নতুন বিয়ে করেছি তো কি হয়েছে, রাইসা তো বাসায় আছে। ও তো ছোট, ও কি সময় দিবে? তুই থাকলে মেয়েটার একটু ভালো লাগতো। ঠিক আছে, আমি রুমে গেলাম। আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রাইসা মারিয়ার সাথে গল্প করছে। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, রাইসার আব্বু আম্মু ও তারা গতকাল বাসায় চলে গেছে। রাইসা বলল ও এখন যাবে না, পরে আমার সাথে যাবে। আমাকে রুমে দেখে রাইসা বলল, ভাইয়া তুমি এতক্ষণ কোথায় ছিলে? জানো ভাবি না অনেক ভালো, অনেক মিষ্টি করে কথা বলতে পারে। ভাইয়া একটু বাইরে কাজে গেছি, তোর সাথে পরে কথা বলবো। ভাইয়া এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। তাহলে ঠিক আছে, আমি আম্মুর রুমে গেলাম। বলে রাইসা রুম থেকে বেরিয়ে গেল। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মারিয়া মনমরা হয়ে বসে আছে সোফায়। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তোমার শরীরটা কি খারাপ? অসময়ে শুয়ে পড়লে যে? আমার শরীর ভালো না খারাপ সেটা কি তোকে বলবো? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি স্ত্রী, তোমাকে জিজ্ঞেস করতেই পারি। কিন্তু আমি তো তোকে স্ত্রী হিসেবে মানি না, আমি অন্য মেয়েকে ভালোবাসি। আমি তোকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে ওই মেয়েকে বিয়ে করব। প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। দরকার হয় তোমার বাসার কাজের মেয়ের মতো থাকবো, তবুও তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না। তোর সাথে কথা বলতে আমার ভালো লাগছে না, তুই আমার সামনে থেকে যা তো। মারিয়া কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আমি মনে মনে বললাম, এমন কেমন লাগছে? আমিও কম কষ্ট পাইনি, তোমার জন্য অনেক কান্না করেছি। তো যাই হোক, রাতে সবাই একসাথে খাবার খেলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো। মারিয়া বিছানায় এসে শুয়ে পড়লো একপাশে। তখন আমি বিছানা থেকে নেমে সোফায় চলে গেলাম। তখন মারিয়া বলল, কি ব্যাপার, তুমি সোফায় গেলে কেন? বিছানায় এসে শুয়ে পড়ো। তোর সাথে আমি এক বিছানায় কখনো শুব না। প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। ঠিক আছে, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় ঘুমিয়ে পড়ি।
তারপরেও তুমি বিছানায় শুয়ে থাকো। ঠিক আছে, তবে তুইও বিছানায় ঘুমাবি, কিন্তু মাঝখানে কোলবালিশ থাকবে। যদি রাতে উল্টাপাল্টা কিছু করিস তাহলে তোর কপালে শনি আছে। মারিয়ার মন খারাপ হয়ে গেছে। আমি আর কোনো কথা না বলে সোফা থেকে বিছানায় গিয়ে একপাশে শুয়ে পড়লাম। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। তাকিয়ে দেখে জীবন ফোন দিয়েছে। তারপর বিছানা থেকে নেমে বেলকনিতে চলে গেলাম। আমি ফোনটা রিসিভ করে বললাম, বল, কেন ফোন দিয়েছিস? মেয়ে একটা পেয়েছি, তবে মেয়েটা আমার ভালোবাসা এবং আমার মামাতো বোন সিমি। তাকে তোর বিষয়ে সব খুলে বলেছি, কিন্তু প্রথমে রাজি হয়নি। পরে সব কিছু বুঝিয়ে বলছি, তারপরে রাজি হয়েছে। ও, কিন্তু তুই যে প্রেম করিস আমাকে তো বললি না। তা কবে থেকে? বেশি দিন হয়নি, মাত্র 6 মাস হয়েছে। কি 6 মাস হয়ে গেছে আর তুই এখন আমাকে বলছিস? প্লিজ দোষ, রাগ করিস না। সিমি কাউকে বলতে মানা করেছে। এটা এখনো পর্যন্ত আমার পরিবারের কেউ জানে না। আচ্ছা ঠিক আছে, এখন আমি সিমির সাথে কথা বলতে চাই। আমি তোকে নাম্বার মেসেজ করে পাঠিয়ে দিব, আর এখন ফোন দিস না। ও এখন ঘুমিয়ে গেছে। সকালে ফোন দিয়ে তোর পরিচয় দিয়ে কথা বলবি এবং কোথায় দেখা করতে হবে সেটা বলে দিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ঘুমা, কালকে কথা হবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে রুমে চলে আসলাম। মারিয়ার চেহারা কেমন যেন হয়ে গেছে। অনেক কান্না করছে তো তাই। মনে মনে বললাম, তোমাকে এখন মেনে নিব না পাখি। আগে তোমাকে আরো কিছুদিন কষ্ট দিব, তারপর আপন করে নিব। আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই বুকটা কেমন ভারী ভারী লাগছে। চোখ খুলে দেখি মারিয়া আমাকে জড়িয়ে ধরে আছে। এমনভাবে জড়িয়ে ধরে আছে মনে হয় শান্তির জায়গা খুঁজে পেয়েছে। তার চেহারা দেখে কেমন যেন মায়া লাগছে। তাই কিছু না করে তার হাত ছাড়িয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মারিয়া উঠে গেছে। আমাকে বের হতে দেখে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আমি একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর মারিয়া নিচে আসলো। সবার সাথে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে সিমির নাম্বারে একটা মেসেজ দিলাম, আর এটাও বলে দিলাম আমি জীবনের বন্ধু, আর কোথায় আসতে হবে সেটাও মেসেজ করে দিলাম। সিমি ওকে বলে মেসেজ করলো। আমি বাইক নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। ভিতরে ঢুকে একটা টেবিলে বসে সিমির জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় 10 মিনিট পর একটা মেয়ে আমার সামনে আসলো। মেয়েটাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম, আর মেয়েটাও আমাকে দেখে অবাক হয়ে গেল। তার মানে সিমি জীবনের মামাতো বোন। আপনারা হয়তো ভাবছেন আমি সিমিকে চিনি কি করে। আসলে সিমি, আমি ঢাকায় যে অফিসে চাকরি করতাম, সিমিও ওই অফিসে চাকরি করত। মারিয়ার সাথে ভুল বোঝাবুঝির পরে তাকে আর দেখি নাই। মারিয়াকে ভালোবাসার পর অফিসে তেমন মেয়েদের সাথে কথা বলতাম না। সিমি আমাকে দেখে বলল, আরে রাসেল, তুমি এখানে? তার মানে জীবন তোমার বন্ধু? আমারও একই প্রশ্ন, তুমি এখানে কেন? তুমি অফিস থেকে কোথায় চলে গেছো? আসলে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তখন বসের থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসি। এরপর আব্বু আমাদের ঢাকায় আসতে দেয় নাই। ও, তা তোমার আব্বু আম্মু কেমন আছে? এখন তাহলে কি করো? এখন তেমন কিছু করি না। আর তোমাকে একটা সত্যি কথা বলি, ওই দিন তোমাকে আমি ফোন করে বলেছি, কারণ ওই দিন আমি বাড়িতে যাওয়ার সময় মারিয়াকে অন্য ছেলের সাথে দেখি। আমি জানি তুমি মারিয়াকে ভালোবাসো, তোমাদের দুজনকে একসাথে দেখেছি, তাই মারিয়াকে চিনতে কষ্ট হয়নি। ওখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ ছেলেটা মারিয়ার মামাতো ভাই ছিল। তারপর সিমিকে সবকিছু খুলে বললাম। কি? মারিয়া তোমার গায়ে হাত তুলেছে? ও তো তোমাকে ভালোবাসে, তারপর কেমন করে পারলো তোমার গায়ে হাত তুলতে? যাক সে কথা, এখন সেই মারিয়া আমার বউ। তবে তার কথা শুনে বুঝতে পারলাম এখনো মারিয়া আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে এত সহজে মেনে নিব না। তাকে অনেক কষ্ট দিব। তাহলে আমাকে এখন কি করতে হবে? এখন আমি তোমাকে যে কোনো সময় ফোন দিব, তখন তুমি আমার সাথে প্রেমের অভিনয় করবে। এতে মারিয়া অনেক কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। তবে বেশি কষ্ট দিতে গিয়ে আবার মারিয়াকে হারিয়ে ফেলো না। না, এমনটা কখনো করব না। আগে কিছুদিন কষ্ট দেব, তারপর ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করে দিব। আরও কিছুক্ষণ কথা বলার পর সিমি চলে গেল। আমি বসে না থেকে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 10 দিন চলে গেল। আমি এখন অফিসে যাওয়া আসা করি। সিমির সাথে মারিয়ার সামনে মোবাইলে কথা বলি। এত মারিয়া মনমরা হয়ে থাকে, আমাকে কিছু বলে না, শুধু কান্না করে। আজকে সকালে আব্বু আম্মুকে আপুর বাসায় পাঠিয়ে দিছি। বাসায় আমি আর মারিয়া আছি। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, রাইসাকে তার বাবা এসে নিয়ে গেছে, কারণ তার স্কুল আছে। সকালে আব্বু আম্মুকে বিদায় দিয়ে অফিসে চলে এসেছি। বিকেলে অফিস শেষ করে বাইরে এসে সিমিকে ফোন দিয়ে বললাম আগের সেই রেস্টুরেন্টে আসার জন্য। আমি গাড়ি নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। গাড়ি পার্কিং করে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে একটা টেবিলে বসলাম। কিছুক্ষণ পর সিমি চলে আসলো। কেমন আছো রাসেল?
আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা কি জন্য রেস্টুরেন্টে আসতে বললে? আব্বু আম্মু আপুর বাসায় চলে গেছে। তোমাকে নিয়ে আজকে বাসায় যাব। কিছুক্ষণ মারিয়ার সামনে অভিনয় করবে, তারপর আমি তোমাকে বাসায় দিয়ে যাব। ঠিক আছে, চলো। তারপর দুজনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর মারিয়া দরজা খুলে দিল। আমার সাথে সিমিকে দেখে অবাক হয়ে গেল। তখন সিমি বলল, বাবু, এই মেয়েটা কে? ও হচ্ছে আমাদের কাজের মেয়ে। কিছুদিন হয়েছে আম্মু রাস্তা থেকে নিয়ে এসেছে। ও ঠিক আছে, এই মেয়ে আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসো, আমরা রুমে যাচ্ছি। মারিয়া মাথা নিচু করে আমাদের সামনে থেকে চলে গেল। আমি আর সিমি ভিতরে ঢুকে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মারিয়া কফি নিয়ে আসলো। সিমি কফিটা মুখে দিয়ে কাপড়ে নিচে ফেলে দিল। তখন সিমি বলল, এটা কি কফি নাকি অন্য কিছু? এত ঠান্ডা কেন? কফি তো গরম ছিল। তুই আমার মুখের ওপর কথা বলিস? এখনই রুমটা পরিষ্কার কর। বাবু, তোমার আম্মু কেন যে এই রাস্তার মেয়েকে বাসায় আনছে? ঠিক বলছো, এদের মতো মেয়েদের বাসা থেকে বের করে দেওয়া উচিত। শুধু পারছি না, আম্মু তাকে নিয়ে এসেছে। মারিয়া কোনো কথা না বলে কাপের টুকরোগুলো কুড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি জানি মারিয়া অনেক কষ্ট পেয়েছে। তারপর আমি বিছানা থেকে নেমে রুমের দরজা বন্ধ করে দিলাম। বিছানায় এসে গায়ের জামাটা খুলে ফেললাম। সিমিকে বললাম, তোমার ঠোঁটের লিপস্টিক আমার জামায় লাগিয়ে দাও। যদি মারিয়া আমার জামাইটা দেখে তাহলে সে ভাববে আমাদের মাঝে কিছু একটা হয়েছে। ঠিক আছে, দাও। সিমি তার ঠোঁট দিয়ে জামায় লিপস্টিক লাগিয়ে দিল। জামাটা গায়ে দিয়ে দুজনের রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে এসে দেখি মারিয়া সোফায় বসে মাথা নিচু করে কান্না করছে। চলো বেবি, তোমাকে বাসায় দিয়ে আসি। আজকে কিন্তু অনেক মজা পেয়েছি, কালকে কিন্তু আবার আসবে। ঠিক আছে, আসবো। এখন চলো। আমি সিমিকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম আর সিমিকে তাদের বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে আসলাম। কলিং বেল দেওয়ার পর মারিয়া এসে দরজা খুলে দিল। চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক কান্না করছে, চোখ দুটো ফুলে আছে। নিজের কাছে খারাপ লাগছে। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। মারিয়া রুমে এসে বলল, খাবার খাবে না? তুমি যে শুয়ে আছো। আমি এখন খাবার খাবো না। সিমির কাছে যেটা খেয়েছি তাতেই পেট ভরে গেছে। আসলে আমি আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে এসেছি। মারিয়া বলল, বিয়ের আগে এসব করা কি ঠিক? তুই কিসের কথা বলছিস? আমি কি বলতে চাইছি সেটা তুমি বুঝতে পেরেছো। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ, তুমি আমার সাথে এরকম করো না। আমার অনেক কষ্ট হয়। তোমার সাথে কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না। কষ্ট আমিও কম পাইনি। তোর জন্য প্রতিদিন রাতে কান্না করতাম। তোকে আমি ভুলতে পারি নাই, কিন্তু পরে চিন্তা করলাম তুই যদি আমাকে ছাড়া সুখী থাকতে পারিস তাহলে আমি কেন পারবো না। তাই তো সিমিকে ভালোবেসে ফেলেছি। মেয়েটা অনেক ভালো, আমার কত কেয়ার করে। আমি তো তোমার জন্য একটা বছর কষ্ট পেয়েছি, কিন্তু তুমি 2টা দিন কষ্ট সহ্য করতে পারো নাই। আমি এখন তোর সাথে কথা বলতে চাই না, আমাকে একটু একা থাকতে দে। তোকে দেখলে মাথা গরম হয়ে যায়। মারিয়া আর কোনো কথা না বলে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আমি মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া রুমে এসে এক পাশে শুয়ে পড়ল। দেখতে দেখতে 1 মাস চলে গেল। মারিয়াকে অনেক কষ্ট দিয়েছি। 1 মাসে রিমি আরও 5-6 বার এসেছে। আব্বু আম্মু বাসায় চলে এসেছে। মারিয়া আগের থেকে অনেক শুকিয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিক মতো করে না, খালি কান্না করে, মন মরা হয়ে বসে থাকে। তাই ভাবছি মারিয়ার জন্মদিনে তাকে আপন করে নিব। জন্মদিনের এখনো 15 দিন বাকি আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি মারিয়া আমার পাশে নেই। আমার মনে হয় নিচে চলে গেছে সকালে নাস্তা তৈরি করতে। আমি বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। একটা চেয়ার টেনে বসলাম। মারিয়া আমাকে নাস্তা দিল। হয়তো ভাবছে আমি খাবো না, কিন্তু তাকে অবাক করে দিয়ে আমি নাস্তা খেতে লাগলাম। মারিয়ার মুখে খুশির ছাপ দেখছি, কারণ আগে মারিয়া আমাকে নাস্তা দিলে আমি খেতাম না, নিজের হাতে নিয়ে খেলাম। নাস্তা করে আব্বু আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসের ভিতরে ঢুকে নিজের কেবিনে চলে গেলাম। বসে বসে একটা ফাইলের কাজ করতে লাগলাম। হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে রাফি বলল, ভিতরে আসবো? আরে রাফি, আয় বস। তোর অনুমতি লাগবে না। তা হঠাৎ আমার অফিসে? তোকে একটা দাওয়াত দিতে এসেছি। আগামী শুক্রবার আমার বিয়ে। তোর আব্বু আম্মু ভাবি তুই সহ চলে আসবি। কি বলছিস? তোর বিয়ে আমি আসবো না? তা মেয়েটা কে? আমি যে অফিসে কাজ করি ওই অফিসে তিথি কাজ করে। তিথি আমাকে অফিসে দেখে পছন্দ করে, তারপর ওর আব্বু আম্মুকে আমাদের বাসায় পাঠায়। যাক, ভালো হলো। তোর বিয়েটা হয়ে গেলে জীবন বাকি থাকবে।
ঠিক আছে, তুই কাজ কর। বিয়ের 2 দিন আগে কিন্তু ভাবিকে নিয়ে চলে আসবি। আমি জীবনের রুমে গেলাম, তাকে দাওয়াতটা দিয়ে আসি। ঠিক আছে, তাহলে যা। রাফি কেবিন থেকে বেরিয়ে গেল। আমি কাজে মন দিলাম। বিকেলে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর মারিয়া দরজা খুলে দিল, কিন্তু আমি মারিয়াকে দেখে অবাক হয়ে গেলাম। তার দিকে তাকিয়ে রইলাম, কারণ মারিয়া আজকে শাড়ি পরেছে। দেখতে অনেক ভালো লাগছে, আবার খারাপও লাগছে, কারণ মারিয়ার চেহারা আগের মতো নেই। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। মারিয়া হয়তো কষ্ট পেয়েছে, আমি তাকে কিছু বললাম না। রুমে এসে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মারিয়ার সামনে দাঁড়িয়ে আছে। তখন মারিয়া বলল, আমাকে কেমন লাগছে? আমি কোনো কথা বললাম না। তখন মারিয়া আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? আমাকে কেমন লাগছে একটু বলো না। ভালো লাগছে। মারিয়া হয়তো এমন বলবো আশা করেনি। মারিয়া আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর শাড়িটা চেঞ্জ করে বাইরে আসলো। কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমিও আর দাঁড়িয়ে না থেকে নিচে চলে আসলাম। সবাই মিলে খাবার খেতে লাগলাম। তখন আমি বললাম, আব্বু আম্মু, রাফির বিয়ে আগামী শুক্রবার। আজকে অফিসে এসে দাওয়াত দিয়ে গেছে, সবাইকে যেতে বলেছে। ঠিক আছে, আমরা সবাই যাব। তারপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো। দরজা বন্ধ করে আমার পাশে এসে এমন কিছু করবে, আমি তো অবাক হয়ে গেলাম। মারিয়া আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি মারিয়াকে জোর করে ছাড়িয়ে বিছানায় বসে বললাম, তোর সাহস তো কম নয়, তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন? আমি তোকে বলছি না আমার কাছে কখনো স্বামীর অধিকার পাবি না? আর একবার যদি তুই করে বলছো তাহলে মাথা ফাটিয়ে দিমো। তুমি কি মনে করেছো আমি কিছুই জানি না? তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য ওই মেয়ের সাথে প্রেমের অভিনয় করছো। তোকে কে বলেছে আমি সিমিকে ভালোবাসি? সিমিও আমাকে ভালোবাসে। আমরা অভিনয় করব কেন? মনে মনে বললাম, মারিয়া কি সত্যিটা জেনে গেছে? ঠিক আছে, এখনই প্রমাণ দেখাচ্ছি। তোমার মোবাইলটা দাও তো। তোকে আমার মোবাইল দিব কেন? যেটা বলছি সেটা করো, তা না হলে আব্বু আম্মুকে ডাক দিব। আমি আর কোনো কথা না বলে মোবাইলটা মারিয়ার হাতে দিলাম। আব্বু আম্মুকে বললে বাসা থেকে বের করে দিবে। তারপর মারিয়া এমন কিছু শোনাবে, আমি তো অবাক হয়ে গেলাম। মারিয়া আমাকে একটা রেকর্ডিং শোনালো, যেটাই আমি আর সিমি কথা বলছি মোবাইলে। এবার মারিয়া বলতে লাগলো, গতকাল রাতে তুমি ঘুমিয়ে যাওয়ার পর তোমার মোবাইল হাতে নেই। ভাগ্য ভালো ছিল মোবাইলে কোনো লক ছিল না। মোবাইলের ভেতরে ঢুকে কিছু পেলাম না, তাই বুদ্ধি করে অটো রেকর্ডিং চালু করে রেখেছি। তার মানে তুমি সব জেনে গেছো? সব জেনে গেছি। এবার আমাকে মাফ করে দাও। আমি আর তোমার অবহেলা সহ্য করতে পারছি না। যদি তোমার কষ্ট দেওয়ার শেষ না হয় তাহলে তুমি নিজের হাতে দাও, তবুও আমাকে আপন করে নাও। ভেবেছিলাম তোমাকে কিছুদিন পর একটা সারপ্রাইজ দিয়ে আপন করে নিব, কিন্তু আমি আর পারলাম না। এসো বুকে। বলতে দেরি মারিয়া আমাকে জড়িয়ে ধরতে দেরি করে নাই। মারিয়া জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আমি বললাম, এই পাগলি, কান্না করো কেন? আমি আর তোমাকে কষ্ট দিব না এবং তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আর বলতে না দিয়ে ঠোঁট দুটো এক করে দিলাম। দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। তখন আমি বললাম, আর একবার যদি মরার কথা মুখ দিয়ে বের করো তাহলে আমাকে হারাবে। না না, আমি তোমাকে হারাতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর কখনো মরার কথা মুখ দিয়ে বের করব না। এবার ঠিক আছে। আচ্ছা, তুমি বলেছিলে সারপ্রাইজ দিবে, তা কিসের সারপ্রাইজ? সেটা সময় হলে জানতে পারবে। চলো দুজনে একটু রোম্যান্স করি। তা করো। তোমাকে কেউ ধরে রাখছে? আমি মারিয়াকে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর শুয়ে তার ঠোঁট দুটো এক করে দিলাম। তারপর আর কি আমি আর বলতে পারবো না, কারণ এখন রমজান মাস। সকালে ঘুম থেকে উঠতে দেখি মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তার শরীরে কাপড় নেই। হঠাৎ মারিয়ার গলার নিচে একটা তিল দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওই তিলটাই কিস করতে লাগলাম। মারিয়া আমার মাথা চুল খামচে ধরল। তারপর আর কি, সকালবেলা আরেকবার হয়ে গেছে। দুজনে একসাথে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। মারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। আমি মারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তখন মারিয়া বলল, তোমার রোম্যান্স শেষ হয়নি? সারা রাত ঘুমাতে দাও নাই, আবার সকালেও শুরু করছো। হঠাৎ তুমি এত রোমান্টিক হলে কবে থেকে? এমন একটা সুন্দরী বউ থাকলে খালি আদর করতে মন চায়। এখন ছাড়ো, আব্বু আম্মু আমাদের জন্য অপেক্ষা করছে। মারিয়াকে ছেড়ে দিলাম। তারপর দুজনে একসাথে নিচে গেলাম। আমি আর মারিয়া দুটো চেয়ার টেনে বসলাম। তারপর নাস্তা করে অফিসে চলে আসলাম। দেখতে দেখতে রাফি বিয়ের দিন চলে আসলো। কালকে বিয়ে, আজকে গায়ে হলুদ। সকাল থেকে রাফি ফোন করে যাচ্ছে,
আব্বু আম্মুকে সকালে পাঠিয়ে দিছি। আমি আর মারিয়া এখনো বাসায়। রুমে আমি আর মারিয়া রেডি হতে লাগলাম। আমার রেডি হওয়া শেষ, কিন্তু মারিয়ার এখনো হয়নি, কারণ মারিয়া শাড়ির কুচি পরতে পারছে না। আমি মারিয়ার হাত থেকে কুচিটা হাতে নিয়ে পরিয়ে দিলাম। মারিয়া চোখ বন্ধ করে ফেললো। মারিয়ার পেটে একটা কিস করলাম। মারিয়া কেঁপে উঠল। বসা থেকে দাঁড়িয়ে দেখি মারিয়া এখনো চোখ বন্ধ করে আছে। আমিও আর সুযোগ মিস করি নাই। মারিয়ার ঠোঁট দুটো এক করে দিলাম। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিলাম। তোমার কি খালি কিস করতে মন চায়? কি করবো বলো, তোমার এই গোলাপি ঠোঁট দেখলে কিস করতে মন চায়। এখন চলো, পরে অনেক সময় পাবে রোম্যান্স করতে। এমনি অনেক দেরি হয়ে গেছে। আমি আর মারিয়া রুম থেকে বেরিয়ে বাসার বাইরে চলে আসলাম। গাড়ি নিয়ে দুজনে একসাথে গে মার্কেটে গেলাম। মার্কেট থেকে উপহার নিয়ে রাফির বাসায় চলে আসলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। গাড়ি পার্কিং করে দুজনে ভিতরে গেলাম। ভিতরে ঢুকে দেখি অনেক মেহমান এসেছে। জীবন আর সিমিও এসেছে। আমাদেরকে দেখে দুজনেই সামনে আসলো। তখন সিমি বলল, ভাবি তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে নানান ধরনের কথা বলেছি। আমাকে এসব করতে বলেছে তোমার জামাই। আমি সব জানি, সমস্যা নেই, এটা আমার কপালে ছিল। এখানে দাঁড়িয়ে কথা বলবি? চল রাফির কাছে যাই সবাই। তোমরা 2 বন্ধু যাও, আমি আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। ঠিক আছে যাও। মারিয়া আর সিমি চলে গেল। আমি এবার জীবনকে বললাম, তোকে যা বলেছি সবকিছু ঠিকঠাকভাবে করেছিস? একবারে সব ঠিক মতো করা শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। চল রাফির রুমে যাই, ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করে আসি। অনুষ্ঠান শুরু হতে এখনো বাকি আছে। তারপর জীবন আর আমি রাফির রুমে গেলাম। হায় হায়, রাফির রুমে এসে দেখি সব ময়দা সুন্দরী। রাফি আমাদের দুজনকে দেখে মেয়েগুলোকে বাইরে যেতে বলছে। সব মেয়েরা বাইরে গেল। শালা তোর আসতে এত দেরি হলো কেন? আমার বিয়ের সময়ও তোর কাজ করতে হয়? ওই হারামি, তুই কাকে শালা বলিস? আমার বোনের বিয়ে হয়ে গেছে, এখন এত কথা বাদ দে। সব কাজ শেষ। শেষ। আমি জীবন আর সিমি 3 জনে মিলে সব কিছু সাজিয়ে রেখেছি। ওকে ঠিক আছে, এখন সময়ের অপেক্ষা। তারপর 3 জনে মিলে কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে রাফির অনুষ্ঠানের সময় হয়ে গেছে। রাফিকে সাজিয়ে স্টেজে নিয়ে আসলাম। রাফির হলুদ লাগানো শেষ। এখন 12টা বাজতে আর মাত্র 5 মিনিট সময় আছে। রাফি, জীবন আর সিমি তারা চলে গেছে ছাদে। আমি মারিয়ার চোখ বেঁধে ছাদে নিয়ে আসলাম। তখন মারিয়া বলল, কি ব্যাপার, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আগে তোমার চোখ খুলে দেই। আমি মারিয়ার চোখের বাঁধন খুলে দিলাম। আর সবাই একসাথে মারিয়াকে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ মারিয়া। আমি মারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, পৃথিবীর সবকিছু মিথ্যা হলেও ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা হয় না। কারণ মেয়েরা খুব কষ্ট না পেলে কখনো তাদের দামি অশ্রু ঝরায় না। যদি মন কাঁদে, আসবো বর্ষা হয়ে। যদি মন হাসে, আসবো রোদ্দুর হয়ে। যদি মন ওড়ে, আসবো পাখি হয়ে। যদি মন খোঁজে, আসবো তোমার জান হয়ে। আই লাভ ইউ মারিয়া অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ। মারিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, তুমি আমাকে এত ভালোবাসো? আমিও তোমাকে অনেক ভালোবাসি রাসেল, কখনো ছেড়ে যাব না। আমার তো মনে ছিল না আজকে আমার জন্মদিন, তুমি সব সময় আমার জান হয়ে থাকবে। এবার কান্না বন্ধ করো, চলো কেক কাটবে। মারিয়া কেক কাটলো। প্রথম আলোকে খাওয়াই দিল। তারপর বাকি সবাইকে। পরের দিন সবাই রেডি হয়ে মেয়ের বাড়িতে গেলাম। আমার গাড়িতে রাফি, জীবন আর সিমি। আমার সাথে সামনের সিটে মারিয়া, পিছনের রাফির সাথে জীবন আর সিমি। প্রায় 1 ঘন্টা পর মেয়েদের বাসার সামনে চলে গেছি। আমি আর মারিয়া ম্যাচ করে পড়েছি। মারিয়া পরেছে নীল শাড়ি আর আমি নীল রঙের পাঞ্জাবি। মারিয়া আর সিমি গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেছে। আমি, রাফির, জীবন গাড়ি থেকে নেমে গেটের সামনে যাওয়ার পর কিছু মেয়ে ভিতরে যেতে দিচ্ছে না। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের পাওনা দিয়ে তারপর ভিতরে যাবেন। আপনাদের পাওনা মানে? কিসের পাওনা? কিসের কথা বলছেন? ও মা, ইনি দেখি বাছা মাছটা উল্টে খেতে পারে না। ভেতরে যেতে টাকা লাগবে। ও মা, এটা তো বেশিরভাগ গ্রাম অঞ্চলে হয়, ঢাকায় হতে এই প্রথম দেখেছি। আরে মিথ্যা বললাম, আমার বিয়ের সময়ও নিছে, কিন্তু ওই সময় এত কিছুর দিকে তাকাইনি। কারণটা আপনারা জানেন। তাড়াতাড়ি টাকা দেন, তা না হলে ভিতরে যেতে পারবেন না। আমি জীবনের কানে কানে বললাম একটা ডিল হাতে নিতে। জীবন আমার কথা মতো একটা ডিল দিল হাতে। তখন আমি 10 টাকার নোট 5টা ডিলটার মধ্যে পেঁচিয়ে বললাম, আগে আমাদের ভিতরে যেতে দিন, তারপর টাকা দিব। তাদের হাতের মধ্যে টাকা দেখিয়ে ওরা কি জানি চিন্তা করে গেট ছেড়ে দিল। আমি মেয়েদের হাতে টাকাগুলো দিয়ে দৌড় ভিতরে চলে গেলাম। আর মেয়েগুলো আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে পিছন থেকে। ভিতরে আসার পর হঠাৎ মারিয়া আর সিমিকে দেখি একটা ছেলের সাথে তর্ক বিতর্ক করছে।
আমি তাদের সামনে গিয়ে বললাম, এখানে কি হয়েছে? আমরা ভেতরে আসার সময় এই ছেলেটা এসে সিমিকে ধাক্কা মেরে ফেলে দেয়। ভাইয়া আমি ইচ্ছা করে পালাই নাই, আমার সব কিছু কাজিন রং নিয়ে আমাকে দৌড়াইছে। তখন আমি দৌড়ে আসার সময় ওনার সাথে ধাক্কা লাগে, তারপর উনি পড়ে যায়। আমি ওনাকে সরি বলেছি, কিন্তু উনি আমার সাথে তর্ক বিতর্ক করেছে। ঠিক আছে, তুমি বলে যাও। আর তোমরা, ও তো সরি বলতেছে, তারপরও কেন ছেলেটার সাথে তর্ক করছো? সরি। ঠিক আছে, ভিতরে চলো। ভিতরে ঢোকার পর বিয়ে পড়ানো শেষ। তারপর সবাই খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে চলে আসি। রাফির বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে আব্বু আম্মু আমি আর মারিয়া বাসায় চলে আসি। জীবন আর সিমি আজকে থাকবে রাফির বাসায়। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমি আর মারিয়া আমাদের রুমে চলে আসলাম। রুম থেকে ফ্রেশ হয়ে বাইরে আসার পর মারিয়া ঢুকলো ওয়াশরুমে। মারিয়া গেল ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আজকে বিয়ে বাড়িতে দেখছি মা তাদের ছেলে মেয়েকে কি সুন্দর করে খাবার খাইয়ে দেয়। তো কি হয়েছে? আমিও মা হব, তুমি আমাকে একটা ছেলে দাও। আমি তোমাকে কোথায় থেকে ছেলে এনে দিব? মজা করে মারিয়াকে বোঝাতে চাচ্ছে না বুঝলে নাই, আমি এখন ঘুমাবো। বলে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। আমি পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, তাহলে ছেলে আনার মিশনে নেমে পড়ি। এটা বলার সাথে সাথে মারিয়া আমাকে জড়িয়ে ধরল। লজ্জায় চেহারা পুরো লাল হয়ে গেছে। তারপর আর কি শুরু হয়ে গেল মিশন। এই মেয়েরা রোজা রাখেন নাই? আর কি দেখেন, রোজার সময়গুলো এগুলোর মানুষ দেখে না। সবাই খারাপ বলবে। ধন্যবাদ সবাইকে, পাশেই থাকবেন।